আমি রাসেল আছির সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে। এবং যারা যেখানে আছেন, আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে, সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি আফনান। আজকে একটি ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সিলেটের একটি ঘটনা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে ঘটনাটির সময়কাল 2005 সালের দিকে, এবং যার সঙ্গে ঘটেছিল উনি সিলেটের শ্রীমঙ্গলের একটি চা বাগানে কাজ করতেন। চা বাগানের মালির দায়িত্বে ছিলেন উনি। তো ওনার নাম ছিল আব্দুস সবুর মিয়া। আব্দুস সবুর মিয়া ওনার যে কাজটি ছিল সেটা হচ্ছে যে মানে বিকাল থেকে মানে এমনিতে উনি সবসময় একটু দেখাশোনা করতেন, এবং স্পেশালি সন্ধ্যার পরে ওনার ছুটি হয়ে যেত। তো তখন উনি যেটা করতেন সেটা হলো ওনাদের চা বাগানের থেকে যে থাকার ব্যবস্থা করা হয়েছিল চা বাগানের যে সমস্ত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য, উনি সেখানে থাকতেন। তো যথারীতি এভাবেই ওনার দিন চলছিল। হঠাৎ একদিন, ওই সময়টা ছিল আবার শীতকাল, এবং ওনার ছুটির সময়টা ছিল বেসিক্যালি সন্ধ্যা 6টা থেকে। এখন গরমকালে সন্ধ্যা 6টা, কিন্তু তখনও সন্ধ্যা নামে না। কিন্তু শীতকালে কিন্তু আমরা দেখি মোটামুটি 5:30টার মধ্যেই অনেক সময় মাগরিবের আজান শেষ হয়ে নামাজও শেষ হয়ে যায়, তখন বেশ রাত হয়ে যায় 6টার সময়। তো উনি একদিন শীতকালে, প্রচণ্ড কুয়াশা পড়েছে আবার সেদিন, তো ওই দিন উনি ওনার চা বাগানের ডিউটি শেষ করে ওনার থাকার জায়গাতে সেখানে ফিরছিলেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আপনারা যেটা সিলেট গিয়েছেন তারা খেয়াল করবেন যে সিলেট যাওয়ার সময় স্পেশালি শ্রীমঙ্গলের কাছাকাছি জায়গায় যেখানে অনেক চা বাগান দেখা যায়, আমরা দেখি যে রেল লাইনের দুধারে অনেক চা বাগান রয়েছে, এবং বাংলাদেশের মানে খ্যাতনামা অনেক মানে চা কোম্পানির চা বাগানগুলো সেখানে রয়েছে। তো উনি ওরকমই একটা খ্যাতনামা চা কোম্পানির চা বাগানে চাকরি করতেন। তো ওই সময়ে উনি একদিন ওনার ডিউটি শেষ করে ওনার মানে থাকার জায়গাতে ফিরে আসছিলেন। তো থাকার জায়গাতে আসতে হলে ওনাকে রেল লাইনটা পার হয়ে আসতে হতো। তো রেল লাইনটা পার হয়ে উনি যখন আসছিলেন, হঠাৎ করে উনি দেখেন ওনার হাতে যে টর্চ লাইট ছিল, টর্চ লাইটের আলো যখন রেল লাইনের উপর ফেলেছেন পার হওয়ার জন্য, হঠাৎ করে উনি দেখেন যে একটি ছিন্ন ভিন্ন একটি লাশ রেল লাইনের স্লিপারের উপরে পড়ে আছে, এবং রেল লাইনের মোটামুটি মানে লোহার দুই পাশেও পড়ে রয়েছে। তখন উনি এটি দেখে খুব ভয় পেয়ে যান। ওনার আশেপাশে তো কোনো লোক ছিল না, উনি একা ছিলেন। তখন উনি চিৎকার করতে করতে ওনার যে থাকার জায়গা প্রায় আধা কিলোমিটার দূরে ওইখান থেকে ছিল, তিনি ওইখানে চলে যান। ওখানে উপস্থিত যারা অন্য লোক যারা ছিল তাদেরকে সব ঘটনাটি খুলে বলেন, এবং তাদেরকে উনি সাথে করে নিয়ে আসেন। সাথে করে নিয়ে আসার পরে অদ্ভুত ব্যাপার যে ওখানে আসলে কোনো ডেড বডি ছিল না, এবং ডেড বডি তো দূরের কথা, কোনো রক্তের কোনো দাগও সেখানে ছিল না। তখন ওনারা যেটা করেন যে আব্দুস সবুর মিয়া যে জায়গাটি দেখিয়েছিলেন সেই জায়গা ছাড়াও মোটামুটি এপাশ ওপাশ প্রায় আধা কিলোমিটার রেল লাইনের ওনারা ঘুরে আসেন, কিন্তু কোথাও কোনো এই টাইপের কোনো জিনিস ওনারা দেখতে পান না, যে কোনো লাশের কোনো নিদর্শন বা কোনো চিহ্ন, কোনো রক্তের চিহ্ন ওনারা পান না। তখন সবাই সবুর মিয়াকে বলে যে এখান দিয়ে ট্রেন তো গিয়েছে সেই দুপুরের দিকে, যদি কেউ লোক মারা যেত তাহলে অন্য লোকের নজরে তো পড়তো, আর ঢাকা বা চিটাগাং থেকে বা অন্য জায়গা থেকে যে ট্রেনটি আসবে সেটি আসতেও অনেক দেরি আছে, সুতরাং এখানে কোনো মানে মানুষ কাটা পড়েনি, তুমি যেটা দেখেছো সেটা ভুল দেখেছো। তখন সবুর মিয়া চিন্তা করে আসলেই তো সর্বশেষ যে ট্রেনটি গিয়েছে এটি 3টা বা 4টার দিকে গিয়েছে বিকাল, তো ওই সময় যদি কোনো লাশ কাটা পড়তো তাহলে ওই সময় তো অনেক মানুষ সেদিক দিয়ে গিয়েছে, তারা তো দেখতে পেত, সুতরাং এটা হয়তো বা তার মনের ভুল হতে পারে। এই চিন্তা করে সবার সাথে উনি আবার অন্য থাকার জায়গায় চলে যান। এই ঘটনার সপ্তাহ 2 পরে সেম ঘটনা আবার উনি প্রত্যক্ষ করেন। তো এবার দেখেন যে এবার আর একটি লাশটা, এবার মনে হচ্ছে 2-3টি লাশ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। এটি দেখে উনি তখন নিশ্চিত হন আসলেই কি উনি ঠিক দেখছেন, এবং উনি টর্চ মেরে খুব ভালো করে দেখেন যে ওখানে একটা পুরুষের মানে মাথা পড়ে আছে, একটা মহিলার মাথা পড়ে আছে,
এবং একটি 15 থেকে 18 বছর বয়সী কোনো একটা বাচ্চা ছেলের মাথাও পড়ে আছে এবং তাদের দেহের বিভিন্ন ছিন্ন ভিন্ন অংশ সেখানে পড়ে আছে। তো উনি খেয়াল করলেন যে এরা ট্রেনেই কাটা পড়েছে। তখন উনি আবার চিৎকার করতে করতে চলে যান এবং ওনার যে থাকার জায়গা সেখান থেকে লোকজন নিয়ে আসেন, কিন্তু অদ্ভুত ব্যাপার, এবার এসেও ওখানে কাউকে দেখা যায় না। তো এই বারবার যে উনি একটা ভুল জিনিস দেখছেন, এটা দেখার ফলে ওনার যারা কলিগ ছিলেন তারা ওনাকে খুব ভৎসনা করেন যে তুমি এরকম ভুল দেখছো, নিশ্চয়ই তোমার কোনো অসুখ হয়েছে বা তোমার কোনো সমস্যা হয়েছে যার কারণে তুমি এই জিনিসগুলো ভুল দেখছো। তো এরকম তো কেউ মারা যায়নি, ট্রেনে যদি কাটা পড়তো তো ট্রেনের আসা যাওয়ার সময় তো একই রকম, 3টা-4টার দিকে ট্রেন চলে গেছে, যদি কেউ কাটা পড়তে তাহলে তো এটা নিয়ে অনেক হইচই পড়ে যেত। তো উনি চিন্তা করেন যে আসলেই তো তাই, কারণ আজকে এসেও কিছু পাওয়া গেল না, অথচ আমি কিছুক্ষণ আগেই দেখে গেলাম কি বিভৎস কিছু লাশ, কিন্তু আজকে এসেও কিছু পাওয়া গেল না। তখন উনি চিন্তা করেন আসলে ওনার কোনো সমস্যা হয়েছে, বা উনি খুব ভীত হন আর কি। এবং ভীত হয়ে উনি যেটা করেন সেটা হলো উনি পরের দিন চাকরিটা ছেড়ে দেন। উনি চাকরি ছেড়ে দিয়ে উনি সিলেটের আম্বরখানা নামক যে জায়গাটা আছে একদম সিলেট মেইন শহরে, এই আম্বরখানা থেকে একটু সাইডেই কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার আছে এবং ওই সংলগ্ন বিভিন্ন আবাসিক হোটেল এবং রেস্টুরেন্টগুলো আছে ওই মাজার সংলগ্ন। তো উনি ওইটি রেস্টুরেন্টে উনি হোটেল বয় হিসাবে চাকরি নেন এবং ওখানে বেশ উনি স্বাভাবিকভাবেই উনি ওনার কাজ করছেন। তো ওখানে কাজ করার 2 থেকে 3 মাস পর হঠাৎ উনি একটি প্রবলেম ফেস করা শুরু করেন। সেটা হলো যে উনি যে জায়গাটা থাকতেন সেটা হলো সিলেটের টিলাগড় নামক একটি জায়গা রয়েছে। ওই টিলাগড়ের ওখানে উনি একটি টিন শেড বাসা, ছোট্ট একটি টিন শেড বাসা ভাড়া করে নিয়ে থাকতেন। উনি একা ছিলেন, উনি তখনও বিয়ে করেননি, তো উনি ওই বাসাতে থাকতেন। তো উনি রাতের বেলা একদিন ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো ওয়াশরুমে যখন উনি যান তখন ওয়াশরুমে গিয়ে উনি প্রচন্ড জোরে চিৎকার দিয়ে পড়ে যান। এতে করে কি হয়, ওনার ওই বাসার আশেপাশে যে সমস্ত বাসা ছিল সেখানকার লোকজন ওনার এই প্রচন্ড চিৎকারটা শুনতে পান এবং তারা ওখানে চলে আসেন, দেখে যে উনি ওয়াশরুমের ওখানে সেন্সলেস হয়ে পড়ে আছেন। তখন তারা যখন তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে এবং উনি জ্ঞান ফেরার পরে যখন জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছিল, তখন উনি বলেন যে উনি যখন রাতের বেলা ওয়াশরুমের যে দরজাটি যখনই খুলেছেন উনি দেখেন ওয়াশরুমের ভিতরে একটি মৃতদেহ পড়ে আছে এবং লাশটি সম্পূর্ণ ছিন্ন ভিন্ন অবস্থায়। এবং ছিন্ন ভিন্ন অবস্থায় যদি হতো সেটাও একটা ব্যাপার ছিল, কারণ উনি এর আগে ছিন্ন ভিন্ন লাশ দেখেছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই লাশের যে মাথাটি ছিল সেটি আব্দুস সবুর মিয়ার দিকে তাকিয়েছিল এবং শুধু তাকিয়েছিল তা কিন্তু নয়, সে আমরা যেমন চোখের পলক ফেলি এরকম চোখের পলক ফেলছিল এবং তার দিকে তাকিয়েছিল। এই দৃশ্য দেখেই উনি বেসিক্যালি প্রচন্ড ভয় পান এবং উনি সেন্সলেস হয়ে পড়ে যান। তখন সবাই তাকে মোটামুটি যতটুকু সুস্থ করার দরকার ওই সময় তাকে সুস্থ করার চেষ্টা করেন এবং এই ঘটনা সেম ঘটনা আরো কয়েকবার উনি ওই বাড়িতে ফেস করেন। তো এইভাবে চলতে থাকলে উনি একরকমের উন্মাদের মতো হয়ে যান যে না, এভাবে চলতে পারে না, একই বিষয় আমি কেন বারবার দেখছি, এরকম ঘটনা কেন আমার সাথে ঘটছে। উনি এর কোনো সমাধান বা এর কোনো উত্তর খুঁজে পাচ্ছিলেন না। তখন উনি চিন্তা করেন যে না, আমি সব কাজ ছেড়ে দিয়ে আমি আমার বাড়িতে চলে যাব। ওনার বাড়ি ছিল আবার হবিগঞ্জে একটি গ্রামে ছিল। তো উনি হবিগঞ্জে ওনার বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার পরে ওইখানে উনি কাজের সাথে লিপ্ত হন এবং ওনারা আবার 51টি পরিবার ছিলেন, অনেকগুলো দেখা যাচ্ছে যে শরিক, যারা যেটা বলে আর কি, শরিক ঘর পাশাপাশি ছিল এরকম আর কি। তো উনি একটি ঘরে থাকতেন আর কি। তো প্রথম দিকে মাসখানেক উনি বাসায় বেশ স্বাভাবিকভাবে জীবনযাপন করা শুরু করেন এবং ওনার সাথে যে ধরনের ঘটনাগুলো ঘটেছিল ইতোপূর্বে, যে চা বাগানে বা পরবর্তীতে সিলেট শহরে আসার পরে, তো এই ধরনের বিষয়গুলো উনি পরিবারের কাউকে বলেননি। কিন্তু বাসায় যখন উনি ফিরে আসার মাসখানেক পর একটি নতুন সমস্যা উনি ফেস করতে থাকেন। সেটা হচ্ছে যে উনি রাতের বেলা একদিন উনি ফিল করছিলেন যে ওনার দরজার বাইরে কে বা কারা
মানে হাঁটাহাঁটির শব্দ। উনি চিন্তা করেন যে হাঁটাহাঁটির শব্দ, এটা হয়তো বা কোনো লোক যাচ্ছে। তো প্রথম দিকে রাতের, বিশেষ করে রাত 1টা বা 2টোর দিকে উনি হাঁটাহাঁটির শব্দ শুনতেন। তো এটি আসলে উনি অতটা গুরুত্ব দিতেন না। তো গুরুত্ব না দিয়ে উনি চিন্তা করতেন হয়তো বা লোকজন এমনি হেঁটে যাচ্ছে, উনি এতটুকুই শুধু চিন্তা করতেন। কিন্তু চিন্তা করলেন যে এত রাত্রে আসলে হেঁটে যায় কারা, আমি একটু দেখি। তো উনি ওই চিন্তা করে যখন লোকজনের হাঁটার শব্দ উনি পাচ্ছিলেন, তখন উনি হঠাৎ করে জানালা খোলেন। জানালা খুলে যে দৃশ্যটা উনি দেখতে পান, আসলে এটা মানে কখন মনে, এটা আসলে সহ্য করাটা অনেক কঠিন একটা ব্যাপার ছিল। উনি দেখেন যে বেশ 4-5 জন লোক ওনার জানালার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, এবং চাঁদের আলোতে যতটুকু দেখা যাচ্ছিল কারোরই মাথা ছিল না, যে মাথাবিহীন মানুষ, স্বাভাবিক মানুষ হেঁটে চলে যাচ্ছে। তখন জানালা যখন উনি খুলেছিলেন, তখন ওই দৃশ্য দেখার পরে হঠাৎ করে যেটা হলো, ওই মাথাবিহীন যে 3-4 জন মানুষের অবয়ব ছিল, তারা একটু তার দিকে ঘুরে দাঁড়ালো, এবং ঘুরে দাঁড়ানোর সাথে সাথে আব্দুস সবুর মিয়া উনি জানালা বন্ধ করে দেন এবং প্রচন্ড ভয় পান এবং চিৎকার করতে থাকেন। তো চিৎকার করলে পারে ওনার যেই অন্যান্য পাশে ওনার যে ঘরগুলো ছিল ওনার আত্মীয় স্বজনদের, তারা সেখান থেকে চলে আসেন, এসে জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন ওই সব ঘটনাটা খুলে বলেন। তখন বাড়ির সদস্যরা বলেন যে এটা তোমার মনের ভুল, আসলে এরকম কোনো ঘটনা তুমি দেখো না, এটা জাস্ট এমনি মনের ভুল। তখন ওই রাতে ওনার সঙ্গে আরেকজন লোক থাকেন ওনার ঘরেই, যাতে করে আবার ভয় না পান। তো এরপরে সপ্তাহখানেক আর কোনো সমস্যা নেই। এরপরে হঠাৎ করে একটা সমস্যা সৃষ্টি হয়, সেটা হচ্ছে যে ওনার ঘরের যে জানালাটা কাঠের জানালা। আমরা জানি যে গ্রামের বাসাবাড়ির যে জানালাগুলো ম্যাক্সিমাম সব কাঠের হয় আর কি, অধিকাংশ কাঠের হয়। তো রাতের বেলা ওনার জানালার উপরে আমরা যেমন যদি আমরা 5 আঙ্গুল দিয়ে যদি কোথাও আঘাত করি, মানে 5 আঙ্গুল মানে হাতের পাঞ্জা দিয়ে যদি কোথাও, অনেক সময় দরজার উপরে আমরা শব্দ করি, তো ওই রকম মনে হচ্ছিল জানালার উপরে, কাঠের জানালার উপরে এরকম থপ থপ করে শব্দ করছে, মানে জানালা খোলার জন্য বলছে। তখন উনি প্রথমে চিন্তা করেন হয়তো বা পরিচিত কেউ, উনি ভিতর থেকে বলেন যে কে, কিন্তু বাইরে থেকে কোনো উত্তর আসে না। যেহেতু উত্তর আসে না, উনি জানালা খোলেন না। তো এরকম প্রতিদিনই এই ধরনের ঘটনা ঘটছিল, এবং উনি পরিবারের সঙ্গে শেয়ার করেন ঘটনাটা। তো অদ্ভুত ব্যাপার হলো, পরিবারের সদস্যরা কিন্তু এই টাইপের জানালার কোনো শব্দ ওনাদের কানে আসতো না, এবং না আসাটাই স্বাভাবিক, যেহেতু প্রত্যেকটা ঘর সামান্য একটু একটু দূরে অবস্থিত, হয়তো বা ছোট শব্দের আওয়াজটা অত জোরে না, যার কারণে তারাও শুনতেন না। তো প্রথম দিকে জানালাতে শব্দ হতো, এরপরে একদম ওনার ঘরের যেই দরজা, সদর দরজা, এই দরজায় এরকম শব্দ হতো, যে দরজাটা খোলার জন্য মানে শব্দ করছে বাইরে থেকে, যে ভিতর থেকে যেন দরজাটা খোলা হয়। তো উনি কিছুতেই খুলতেন না, এবং যখনই এরপরে যেরকম দরজায় শব্দ হওয়া শুরু হলো, প্রচন্ড জন্য চিৎকার চেঁচামেচি করতেন। যখনই লোকজন চলে আসতো, বাইরে থেকে লোকজনের আওয়াজ শুনতো, তখনই দরজা খুলে দিতেন, এবং বাইরে কোনো লোকজন দেখা যেত না। মানে দেখা যেত না বলতে, যে যারা শব্দ করেছে একটু আগে বাইরে, বা কে বা কারা শব্দ করছে, এরকম কাউকে কেউ দেখতেন না। তো এই ধরনের ঘটনা যখন ঘটছিল, তখন ওনার পরিবারের সদস্যরা তাকে বেশ কিছু জায়গায় নিয়ে যান, তাকে যারা প্যারানরমাল ট্রিটমেন্ট করেন তাদের কাছে নিয়ে যান। তখন তাদের কাছে নিয়ে যাওয়ার পরে তারা বলে যে তাকে খুব দুষ্টু কিছু জিন আসর করেছে, যার কারণে তাকে এইভাবে ভয় দেখাচ্ছে। তখন ওই সমস্ত লোকজনও তাকে এই বিষয় থেকে যাতে যেন উনি সুস্থ হয়ে ওঠেন চেষ্টা করেন, কিন্তু আসলে চেষ্টায় কোনো লাভ হয় না, বরং আস্তে আস্তে ক্ষতি হতে থাকে। উনি শরীর খুব দুর্বল হয়ে যেতে থাকে, উনি রোগাক্রান্ত হয়ে যেতে থাকেন, আস্তে আস্তে খুব শুকিয়ে যেতে থাকেন। এর ভিতরে আর একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে যে উনি মানে যে বিছানায় ঘুমাতেন, এখন উনি মানে বিছানায় শোয়ার সাথে সাথে উনি ফিল করতেন ঠিক মধ্যরাত্রে যখন ওই জানালায় যখন শব্দ করে বা দরজায় শব্দ করে, তখন উনি যে বিছানায় শুয়ে থাকতে, সেই বিছানাটাও না ভাইব্রেট করে ওঠে, মানে কেঁপে ওঠে। এই নতুন সমস্যা সৃষ্টি হয়, সেটা হচ্ছে যে উনি ওনার বিছানাটা কেঁপে ওঠা শুরু করে।
তখন উনি আবার চিৎকার চেঁচামেচি করতে থাকেন, বাইরের থেকে লোক আসে। তো তখন যেটা হয়, উনি আর মানে এত ভয় পেয়ে যান, উনি ঘরের মধ্যে সেন্সলেস হয়ে পড়ে যান, উনি আর দরজা খুলতে পারেননি। বাইরে থেকে দরজা ভেঙে ভিতরে আসে লোকজন, তখন তাকে আবার একটু মানে সেন্স ফিরিয়ে আনার চেষ্টা করে। এবং উনি তখন দেখলেন যে না, অনেক চেষ্টা করেও যখন উনি কোনো লাভ হচ্ছে না, সুস্থ হচ্ছেন না, তখন উনি চিন্তা করেন যে আমি কারো কাছে আর যাবো না, আমি নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করবো, আল্লাহর কাছে যাবো সুস্থ হওয়ার জন্য। এই জন্য উনি যেটা করতেন, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেনই, তাহাজ্জুদের নামাজও উনি রেগুলার পড়তেন। এবং রেগুলার নামাজের সময়, স্পেশালি তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ তাআলার দরবারে খুব কান্নাকাটি করতেন যে আল্লাহ আমার এই সমস্যাকে দূর করে দাও, আমার এই অসুবিধাটাকে দূর করে দাও। তো এরকম মাসখানেক উনি যখন আল্লাহ তাআলার দরবারে খুব, এই মাসখানেকের মধ্যে কোনো ঘটনা ঘটেনি। একদিন উনি রাতের বেলা স্বপ্ন দেখছিলেন ঘুমের মধ্যে। তো স্বপ্নে দেখছিলেন একটি সাদা ঘোড়া এবং একটি কালো ঘোড়া, দুটো ঘোড়া দেখছেন উনি। এবং সাদা ঘোড়াটা মানে কালো ঘোড়াকে অ্যাটাক করে বসে, মানে আক্রমণ করে বসে। এবং কালো ঘোড়াটা খুব শক্তিশালী, সে বারবার সাদা ঘোড়াটাকে ধরাশায়ী করে ফেলছে প্রায়। কিন্তু শেষ দিকে যুদ্ধ করতে করতে দুটি ঘোড়া যখন যুদ্ধ করছিল, একটি সময় সাদা ঘোড়া কালো ঘোড়ার উপর চড়াও হয়ে বসে এবং কালো ঘোড়াটিকে আহত করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তো এই স্বপ্নটা দেখার পর ওনার ঘুম ভেঙে যায়। এবং ঘুম ভেঙে যাওয়ার পর এই স্বপ্নটা উনি ভালো একজন আলেমের সাথে শেয়ার করেন। এবং সেই আলেম বলেন যে আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমার সমস্যাটাকে দূর করে দিয়েছেন। এবং সত্যি রাসেল ভাই, যে এই স্বপ্নটা দেখার পর স্টিল নাও আজ পর্যন্ত ওনার কিন্তু আর কোনো সমস্যা হয়নি এই টাইপের, এবং উনি সম্পূর্ণরূপে সুস্থ। কিন্তু কোন জায়গা থেকে কোন ঘটনার প্রেক্ষাপটে ওই দুষ্টু জিন ওনাকে অ্যাটাক করেছিল এটি জানা যায় না, তবে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দিয়েছেন। এখনো উনি যেটা করেন সেটা হলো ওই সিলেটের আম্বরখানাতে একটি রেস্টুরেন্টে উনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন, এখনো উনি আছেন। এই ঘটনাটি আমার সিলেটের বন্ধু শাহ রেজাউল হাসান রোহান, ও আবার সম্প্রতি নিউ ইয়র্কে চলে গিয়েছে। তো নিউ ইয়র্ক থেকে আমাকে এই ঘটনাটি ও শেয়ার করেছে, যেহেতু ওর বাড়ি সিলেটে, এই ঘটনাটি আসলে ওই কালেক্ট করে আমাকে দিয়েছিল। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ রাসেল ভাইকে, এই একটা কঠিন সময়েও আমাদেরকে ভূত.com এর মাধ্যমে লোমহর্ষক কিছু গল্প উপহার দেওয়ার জন্য। সেই সাথে লিসেনারদেরকেও জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, এবং সকলের জন্য সুস্থ থাকেন সেই কামনা করছি। আমিও যেন সুস্থ থাকি, সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে কোনো একটি পর্বে আরেকটি গল্প নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি আজ মিরপুর থেকে এসেছি। তো আমার এই ঘটনাটা ঘটে চট্টগ্রামের মিরসরাইতে। তো আমরা গত বছর 2018-এ জুলাই মাসে আমরা 4জন ফ্রেন্ড মিলে ঠিক করি যে আমরা বাড়িতে ঘুরতে যাব। তো আমরা আর কি ওই সপ্তাহে, আমরা ঈদের এক সপ্তাহ পর আমরা 4জন মিলে রওনা দিই। তো আমরা আর কি, যেহেতু আমার বাড়ি মিরসরাই, আমার টোটাল রাস্তাটা আমার আর কি চিটাগাঙে বাসে যাওয়া লাগে না। সো আমি ফেনী হয়ে ভেঙে আমি আর কি চিটাগাং যেতে চাই আমার বাড়িতে। তো আমরা রাত 11টার সময় আমরা বাসে উঠি। আমরা চিন্তা করেছিলাম যে আমরা হয়তো 3টার সময় আমরা পৌঁছে যাব, ফজরের সময় পৌঁছে যাব, কিন্তু অ্যাকচুয়ালি আমরা পৌঁছে যাই রাত আর কি 8টার সময় আমরা আর কি ফেনীতে পৌঁছে যাই। সেখান থেকে আমরা আরেকটা দূরপাল্লার বাসে উঠি এবং সে বাসে করে আমরা বাকিটা রাস্তা আর কি পৌঁছাই। তো অন দ্য ওয়েতে আমার একটা ছোট ঘটনা ঘটে। তো ঘটনা যেটা, যে আমরা আর কি দূরপাল্লার বাস যেটাতে উঠি, তো আমরা 4জনের সিট একসাথে আমাদের পরে নেই। এর মধ্যে 2জন আমরা একদম বাসের পিছের সিটে, একজন মাঝখানে আর একজন সামনে। একদম সামনে যে সিটে বসছে তার নাম হলো সাব্বির, মাঝখানে সৌরভ এবং শেষে আমি এবং আমার আরেক ফ্রেন্ড শাকিল। তো যে সাব্বির বসছে তার সাথে মূলত এই ঘটনাটা ঘটে, সে আর কি চাক্ষুষ প্রমাণ। তো যেটা হয় যে বাস চলাকালীন টাইম মোটামুটি ভালো গতিতেই চলতেছিল। তো হুট করে বাস আর কি রাস্তার মাঝখানে ব্রেক করে। তো ব্রেক করে দেখে আর কি আমরা পিছ থেকে মোটামুটি বলি যে কি হলো, মানে এরকম। তো পরবর্তীতে আমরা শুনি যে সামনে থেকে লোকজন বলাবলি করতেছে, না এটা এরকম হতেই পারে। তো ঘটনা যেটা হয়েছে যে মানে সামনে যারা ড্রাইভার, কন্ট্রাক্টর, দেন আমার ফ্রেন্ড, ওরা যেটা দেখলো যে রাস্তার এই পাশ থেকে, রাস্তার অপোজিট সাইডে সাদা লম্বা একজন আর কি মানুষ এই পাশ থেকে এ পাশে দৌড়ে যাচ্ছে। মানুষ বলা যায় না, অবয়ব আর কি।
এই পাশ থেকে এই পাশে দৌড়ে মানে চলে গেল জাস্ট এক লাফে। তো এটা দেখে আর কি সামনে বাস কন্ট্রাক্টর সবাই আর কি জোরে মানে বাস আর কি জোরে ব্রেক করে। তো কন্ট্রাক্টর আর কি ড্রাইভারকে বলতেছে যে এগুলো ব্যাপার না, রাস্তায় হতেই পারে। তো এই ঘটনাটা আর কি আমরা পরের ফ্রেন্ডের কাছে বাস থেকে নামার পর শুনি। তো আমরা সেখানে আর কি বাড়িতে পৌঁছাই রাত 3টার সময়। তো পৌঁছানোর পর আমরা আর কি ওখানে রাতের বেলা ওখানে কোনো সিএনজি এরকম ছিল না। তো হাইওয়ে থেকে আমরা একটা সিএনজি নিয়ে ওখানে আর কি বাইপাস রোডে ওখান থেকে সিএনজি নিয়ে আমরা ভিতরে আর কি গ্রামের ভিতরে অলমোস্ট আরো 8 কিলো রাস্তা আমাদের বাকি। তো ওই 8 কিলো রাস্তা আমরা সিএনজিতে রওনা দিই। তো রওনা দেওয়ার পর আমরা আর কি পুরো রাস্তা আমরা যেতে পারিনি, 2 কিলো রাস্তা থাকতে আমাদের ছেড়ে দেওয়া লাগে, রাস্তা বাকিটা ভাঙা হওয়ার কারণে। তো বাকিটা রাস্তা আমরা হেঁটে হেঁটে আর কি আমরা 4 জন রওনা দিই। তো এই সময় আর কি মানে অন্ধকার ছিল সম্পূর্ণ। তো আমরা আর কি সামনে থেকে আমরা মোবাইলে টর্চ লাইট দিয়ে আমরা দুজন করে আগাচ্ছিলাম। তো আমি আর আমার এক ফ্রেন্ড আর কি আমরা একটু মোটামুটি আগে গেছি আর কি। আমার সাথে যে ফ্রেন্ডটা ছিল তখন আর কি শাকিল, আর পিছে ছিল হলো সাব্বির আর সৌরভ। তো ঘটনাটা ঘটে মূলত সাব্বিরের সাথে, যেটা হয় যে আমরা যেহেতু একটু আগায় গেছি, তো পিছ থেকে সৌরভ এসে আমাদের ডাক দেয় যে এদিকে তোরা বেশি আগে গেছিস। তো এই মাঝখানে সৌরভ যে মানে সাব্বির সৌরভকে যে বললো যে মানে তার রাস্তার মধ্যে খুব ভয় লাগতেছে, তার পিছে পিছে কেউ আসতেছে। তো সৌরভ সেটা তোয়াক্কা না করে যখন তাকে ডাক দেয় তখন আর কি মানে সৌরভ একটু আগে আসছে, তখন সাব্বিরের যেটা হয় যে মানে আমরা পিছ থেকে সবাই শুনি যে সাব্বির চিৎকার করে উঠছে, যে চিৎকার করে সাপ সাপ বলতেছে। তো আমরা সবাই মিলে যখন তার কাছে যাই, কাছে গিয়ে দেখি সে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, এবং গড়াগড়ি খেতে খেতে সে বলতেছে যে আমার মুখ দিয়ে সাপ ঢুকে গেছে। কিন্তু আমরা আর কি তখন কি করব বুঝতে পারতেছিলাম না। তো আমাদের মধ্যে যে শাকিল যে ফ্রেন্ডটা ছিল সে আর কি একটু মানে দেখতে পেলো যে ওই মানে দূর থেকে একজন মুরব্বী আর কি মানে সাদা অভাব টাইপের একজন মুরব্বী আর কি আসতেছে সামনে। তো সেটা আসতেছে দেখে মানে সে এসে জাস্ট আমাদের কোনো কিছু না বলে মানে আর কি সাব্বির মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, শাকিল দেখেছিল। তো সে সাব্বিরের গায়ে হাত দিয়ে জাস্ট মানে কিছু আর কি বিড়বিড় করে কিছু পরে, আমরা কেউ কোনো কিছু শুনিনি। বাট সাথে সাথে সাব্বির বমি করে দেয়। তো সে বমি করে দেয়, তো সে নর্মাল হতে হতে ওই মানে মুরব্বী লোকটা আমার দিকে তাকায় বলতেছে যে তুমি অনেক বড় হয়ে গেছো। তো এটা দেখে আমি ওই লোকটাকে আমি কখনো দেখিনি আমার লাইফে, এটুকু আমি কনফার্ম। বাট ওই লোকটা আমাকে চিনলো, আমি বাড়িতে গেছি অল্প 7 বছর পর। এখন সেই লোকটা আর কি মানে আমাদের এই কথাটা বলে কোনো অপেক্ষা না করে সে পাশে আর কি আইলের দিকে মানে রাস্তার পাশে যে জঙ্গলের ভিতরে আর কি হাঁটা মানে শুরু করে দেয়। তো আমরা সব অবাক হয়ে দেখলাম সে জঙ্গলের মধ্যে ঢুকে জাস্ট মিলাই গেল। তো যেটা হয়েছিল যে মানে ওই জঙ্গলের ওই পাশে খাল, সেই জায়গায় কখনো পসিবল না যে সেখানে আর কি কোনো আর কি মানুষজন আর কি কোনো খাল এমনি আর কি পার হয়ে যাবে। তো ওখানে কোনো পারাপারের কোনো জায়গাও ছিল না। তো এটা আমরা দেখলাম সেই জায়গায়। তো আমরা সেখানে বেশিক্ষণ অপেক্ষা না করে আমরা আর কি বাড়ির দিকে রওনা দিলাম। আর এই ঘটনাটা আমার বাড়ি থেকে এক মোড় আর কি একটু দূরেই আর কি এই ঘটনা ঘটে। তো আমরা অলমোস্ট বাড়িতে 3টার সময় মানে পৌঁছাইছি। তো আমরা তো বাড়িতে ঢুকতে পারি না, আমরা ঘাটলায় বসে বসে অনেক অপেক্ষা করি। তো ফজর আজান দিল, আমরা আর কি 4 জন পরে বাড়িতে ঢুকতে পারলাম। তো কম বেশি আমাদের সারাদিন আর কি আমরা সেখানে ঘোরাঘুরি করলাম, দুপুর পর্যন্ত আর কি আমরা বাইরের দিকে ঘোরাঘুরি করি। বাট দুপুরের টাইমে একটা ঘটনা ঘটে, যেটা হলো যে 4 জন ফ্রেন্ড আমরা যখন আর কি নিচে দুপুরে লাঞ্চ করতে যাই, আমাদের লাঞ্চের ব্যবস্থাটা করা ছিল নিচে। তো 4 জন ফ্রেন্ড যখন লাঞ্চ করতে যাই তখন আমি আর সাব্বির আমরা 2 জন আর কি একটু লেট করে নামি, বাকি 2 জন একটু আগে নেমে যায়। তো এর মধ্যে সাব্বির আমাকে আর কি মানে বলতেছে তারা দিচ্ছে যে তুই নাম একটু। তখন আমি আর কি ভাবলাম যে দোতলা আমি হাতটা ধুয়ে আমি নিচে নামি। তো ঘটনা হয় যেখানে যে আপনার যখন আমি হাত ধুতে গেছি, তো তখন আমি মানে সাব্বিরের সাথে একটু দুষ্টামি করে বলতে চাচ্ছিলাম যে দেখ ওই রুমে কিছু একটা আছে, তাকে জাস্ট একটু ভয় দেখাইতে। বাট ওকে বলে যখন আমি রুমের দিকে তাকাইছি তখন ওই রুমে যে জিনিসটা ছিল সেটার জন্য আমি মানে মোটেও এক্সপেক্ট করিনি। তো ঘটনা যেটা হয়েছিল যে আপনার তাকানোর সাথে সাথে দেখলাম একজন মুরব্বি করে একজন লোক ওই রুমের মধ্যে অভাব, জাস্ট অনেক লম্বা লোকটা, বাট মানে খুব কুজো হয়ে আছে, মানে বোঝা যাচ্ছে একজন লোক। তো সে দাঁড়ায় আছে এবং রুমটা ছিল অন্ধকার, একটা অভাব আমি বুঝতে পারি। তো এটা বলে যখন আমি সাব্বিরের দিকে তাকাই, আমি ডাক দিই দেখ এখানে কে, বলে আমি যখন ওই রুমের দিকে তাকাই দেখি কেউ নেই। তো আমরা পরে আর কি ওই জায়গাতে দেখি মানে ওখানে কেউ নেই। তো পরে আমরা আর কি বললাম এখানে থাকা ঠিক হবে না, আমরা নিচে নেমে যাই। তো নিচে নেমে আমরা সেদিন দুপুরে লাঞ্চ করি। তো দুপুরের পর থেকে আমাদের আর তখন কোনো ঘটনা ঘটে। তবে বিকালের টাইমে আমরা 4 জন ফ্রেন্ড মিলে যখন আমরা নর্মালি আর কি গল্প করতেছি, তো এর মধ্যে আর কি সাব্বির ঘুমায় যায়। তো তাকে রেখে আমরা বাকি 3 জন হুট করে ভাবলাম যে এখন সন্ধ্যার টাইম অলমোস্ট হয়ে আসতেছে, এখন আমাদের কোনো স্ন্যাক্স টেক্স আমরা বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসি। তো ওকে ঘুমন্ত অবস্থায় রেখে আমরা 3 জন আর কি বাইর হয়ে বাজারের দিকে যাই বের হয়ে। বাট ঘটনা এখানে ঘটে যে আমরা আসার পর মানে আস্তে আস্তে অলমোস্ট সন্ধ্যা হয়ে যায়। তো
এই সন্ধ্যা হয়ে গেলে তখন দেখা যায় যে মানে এসব দেখি সাব্বির আর কি উঠে বসে আছে। সে আমাদের দিকে বলতেছে যে তুই যে মানে আমাদের রেখে গেলি, তুই কাজটা ঠিক করস নাই। তো আমি বলতেছি যে এই আমি তোকে রেখে গেলাম মানে তো কি হয়েছে? তো সে বলতেছে যে একজন মানে তোর দাদা সম্ভবত বলতে থাকবেন মানে মুরব্বি করে একজন লোক আসছে, এসে আমাকে বলতেছে যে তোমাদের এখানে আসা ঠিক হয় নাই, তোমরা চলে যাও। ঠিক আছে, এটা বলতেছে। তো আমি বললাম যে আমার দাদা বলতেছে আমার এই বাড়িতে একজনই মানে সবচেয়ে যিনি মুরব্বী তিনি হলো মানে আমার আব্বুর বয়সে অলমোস্ট, কিন্তু উনি ওরকম ভাবে মানে অত মুরব্বী না। এবং বড় কথা হলো যে উনি সিঁড়ি বাইতে পারে না, উনি অনেক বছর ধরে সিঁড়িতে উঠতে পারে না, তো উনি নিচতলায় থাকে, কখনো উপরে ওঠে না। তো তারপরও মানে আমি বললাম যে আচ্ছা তুই দাদাকে দেখছিস, ঠিক আছে। তো আমি নিচে নেমে গেলাম, তখন আমরা মানে কোনো কিছু জিজ্ঞেস করিনি। তো সেই দিন আর কি আমাদের আরেকটা ঘটনা যেটা আমি বলতে ভুলে গেছি, যেটা হলো যে আমরা যে রুমে ছিলাম, রুমের বর্ণনাটা, তো ওই বাড়িটা ছিল একটু আলিশান বাড়ি। তো ওই বাড়ির একদম ড্রয়িং রুমে আপনার 3টা ফ্রিজ ছিল, এবং এক পাশের রুমে একটা ফ্রিজ ছিল আর কি। তো বাড়িটা আলিশান, তো ওই পাশের রুমে যে ফ্রিজটা, ওই রুমটাতে আমরা থাকবো বলে ঠিক করছিলাম। তো ওখানে গিয়ে আমার এক ফ্রেন্ড আর কি সৌরভ, সে হুট করে ওই বাড়ির ফ্রিজটা খুলে চেক করতে যায় যে ভিতরে কিছু আছে নাকি। সে ফ্রিজটা খোলার সাথে সাথেই এক ধরনের মানে পচা গন্ধ পাইলো। তো ওই গন্ধটা পেয়ে সে মানে বলতেছে যে ফ্রিজ এরকম পচা গন্ধ কি ভিতরে। তা আমরা বললাম থাক, দেখার দরকার নেই, ফ্রিজটা লাগাই দে, এইগুলো যদি থাকে আমরা এই রুমে আর থাকতে পারবো না। তো সে লাগাই দেয় ঠিকই, কিন্তু তার ওই ঘটনার পর থেকে আমার এই বাকিগুলো ঘটনা যে আমি যে অবয়ব দেখলাম, এই ঘটনাগুলো ঘটা শুরু হয়। তো এরপর আর কি আমরা বিকালের টাইম ওখানে ঘোরাঘুরি টাইম স্পেন্ড করি। বাট সন্ধ্যার সময় আর কি আমরা যখন আর কি সন্ধ্যা বলতেছি রাতে যখন আমরা ঘুমাতে যাই, তো তখন আর কি একটা ঘটনা ঘটে। ঘটনা যেটা হলো যে আমরা 4জন আর কি, যেহেতু আমাদের দিনের বেলা এরকম আমরা দেখছি, তাছাড়া আমাদের এরকম আর কি একটা নিজেদের মধ্যে একটা সাসপেন্স কাজ করতেছে। তো সেই কারণে আমরা 4জন যেটা করলাম যে একই বেডে আমরা 4জন শুভ বলে ঠিক করি। তো এর মধ্যে আর কি আমি মোটামুটি এক ঘুম দিয়ে আর কি সকালে উঠি। বাট সকালে ওঠার পর আমাকে আমার ফ্রেন্ড যে একজন সৌরভ, সে আমাকে বলতে তুই তো সারা রাত তো ঘুমাইলি, তুই তো অত একটা টেরো পাস নাই, সারা রাত যে কী হলো। তো আমি তাকে জিজ্ঞেস করতেছি যে কি হয়েছে। তো সে বলতেছে যে যেটা হয়েছে যে মানে সে সজাগ ছিল, তো আমরা 3জনই মোটামুটি ঘুম। তো হুট করে আমাদের মধ্যে সাব্বির, যে ছেলেটা সবচেয়ে বেশি ভয় পেয়েছিল, সে ঘুমের মধ্যে আর কি উঠে গেছে। উঠে গিয়ে সে বলতেছে যে চল এখন বেড়ে যাই, ছাদে যাই। কিন্তু যে ছেলে ভয়ের কারণে, সে পাশে বাথরুম ছিল, বাথরুমে যেতে ভয় পাচ্ছিল, সে বলতেছে যে না বের হই। তো সৌরভ বুঝলো যে এখানে একটা ঝামেলা, তো তাকে কতক্ষণ ঠেলা ধাক্কা দিল, একটু পর তার হুঁশ আসলো। হুঁশ আসার পর সে বলতেছে কিরে তুই আমাকে ঘুমের মধ্যে ঝাঁকাচ্ছিস কারণ কি, কিন্তু সে কিন্তু মানে তখন দাঁড়ানো অবস্থায়। তো তখন মানে তাকে কিছু বলতে যাবে, তখন পাশে যে আরেকজন শাকিল ছিল, তখন ও দেখি মানে কোনো কিছু না বলে ও দাঁড়ায় গেছে, এবং ও দাঁড়ায় কাউকে কিছু না বলে সে হাঁটা বাইরের দিকে। তো আমরা তখন আর কি মানে আমরা বলতে তখন সৌরভ আর ওই সাব্বির, তারা দুজন সজাগ ছিল, তারা আর কি ওই শাকিলকে ধরে কতক্ষণ মানে শোয়ানোর চেষ্টা করে, তাকে জাস্ট ঠেলা ধাক্কা দিতে, তারও ঘুম ভাঙে। কিন্তু সেও বলে যে কিরে তোরা আমার সাথে এমন করতেছিস। তো এখন আমি ছিলাম ঘুমে, তো তখন ওদের 3জনের মধ্যে ওই 2জনকে ধরছে, এখন আমি ঘুম। তো হুট করে যেটা তখন তারা 3জন দেখে যে আমি বলে ঘুমের মধ্যে আর কি হাত পা নাড়ানো শুরু করে দিই, কথা বলতেছি যে ছেড়ে দে এরকম টাইপের। বাট অ্যাকচুয়ালি আমার এই টাইপের কোনো কিছু মনে নেই। বাট তারা বললো যে আমি টোটালি এমন করছি। তো এমন করতেছি দেখে তারা 3জন মিলে আমার গায়ে হাত দেয়, এবং আমি বলে সাথে সাথে এরকম করা বন্ধ করে দিই, এবং তারা আমাকে ডেকে তুলে। বাট আমি এই জিনিসটা মনে করতে পারি না যে আমাকে ডেকে তুলছে কিনা, আমি একটু কথা বলে আবার ঘুমাই যাই। ঠিক আছে, তো এটা ছিল আর কি সেদিন রাতের ঘটনা। তো পরদিনে সকালবেলা যখন আর কি আমরা আর কি মানে এরকম ঘটনা হইলো, আমরা বলতেছি যে একজনকে তোরা কি মানে এরকম দেখছিস, যে সবচেয়ে বেশি ভয় পাইছে তাকে বলতে তুই কি কিছু দেখছিস নাকি। সে বলতেছে হ্যাঁ আমি একটা স্বপ্ন দেখছি। বলে যে স্বপ্নে কি দেখছিস। তো সে বলতেছে যে মুরব্বি করে একজন বৃদ্ধ, ওই যে দাদু আসছিল দেখছিলাম আমি, সেই দাদু সবার গায়ে হাত দিয়ে দিয়ে বলতেছে যে তোমাদের এখানে আসা ঠিক হয় না, তোমরা চলে যাও, এটা বলতেছে। তো আমরা আর কি সেই ঘটনা শোনার পর আমরা সেদিন সারাদিন আর তেমন ওয়েট করিনি। তো আমরা দুপুরের টাইম যখন আমরা বেরোতে যাই, তখন আর কি নিচে আমাদের দাদু ছিল। তো উনি বলতেছে এসে যে মানে যে ভয় পাইছে সবচেয়ে, তাকে বলতেছে যে কি তোমাকে রাতে ধরছে না। তো এখানে আমাদের 4জনের মধ্যে যে কাউকে বলতে পারতো, কিন্তু ওকে বলতেছে এই জন্য মানে দেখে মনে হচ্ছে, তখন দাদু তাকে বলতেছে এগুলো ব্যাপার না, আমাদের এখানে এরকম হয়, আমরা কম বেশি দেখি, এটা কোনো অসুবিধা নেই। তো এখানে আমার যেটা বলার যে দাদাকে আমরা দেখছি, সেই দাদা হলো আমার একটু দূর সম্পর্কে, এবং ওনারা 3 ভাই ছিল। এবং ওনাদের এখানে ট্র্যাজেডি যেটা হলো যে উনি সবার বড় ছিল, ওনার যে সবচেয়ে ছোট ভাই ওনার ছিল বাড়ি, উনি ওই জায়গায় একটা আলিশান বাড়ি বানাইছে। বাট
কেউ ওই বাড়িতে থাকে না। ওনার মেজো ভাই ওখানে নিচতলায় আর কি ওখানে থাকতো, এখন মোটামুটি আর কি মানে মেজো দাদা উনি অন্য আরেক জায়গায় থাকে। তো যে বড় দাদা ছিল উনি মূলত থাকতো। তো যে ঘটনাটা হয়েছে যে বড় দাদা একটা ট্র্যাজেডিতে মারা যায়, তাও অলমোস্ট 4 বছর আগে। যেটা ছিল যে ওনার টাকা পয়সার অভাব ছিল প্রচণ্ড। তো উনি যেটা হয় যে একটা টাইমে আপনার একটা জায়গায় ধার করতে যায় এবং উনি ধারটা করতে পারেনি। তো সেই কারণে উনি একটা কষ্ট নিয়ে সে আর কি মারা যায়। এখন আমরা সবাই এটা ধরে নেই যে উনি এভাবে মারা যায়। তো তারপর থেকে ওই বাড়িতে আমরা কেউ আর থাকি না। আমি অলমোস্ট 7 বছর পর গেছি, বাট লাস্ট টাইম ওই বাড়িতে যারা থাকছে তারা অলমোস্ট 4 বছর আগে আর কি। তারপর কি আমরাই ফার্স্ট ওখানে ছিলাম। তো এই ছিল আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শেখ মোহাম্মদ রুবাইল হোসাইন, রাজবাড়ী জেলা, থানা রাজবাড়ী সদর, ইউনিয়ন খানখানাপুর, গ্রাম বালিয়াচর। তো আমি সিঙ্গাপুর থাকার কারণে আমার এই ঘটনাটি আমি স্টুডিওতে এসে শেয়ার করতে পারলাম না, তাই ভয়েস SMS করে পাঠিয়ে দিলাম। যদি আমার ঘটনাটি ভালো লাগে শেয়ার করবেন। আর এই ঘটনাটি একটি বাস্তব ঘটনা। আর আমি জিজ্ঞাসা করবো না আপনি কেমন আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আর আমি 2010 সাল থেকে ভূত প্রেমের সাথে ছিলাম। আর দেরি না করে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটি ঘটে আমার মামার সাথে, আর ঘটনাটি শুনেছি আমার মায়ের কাছ থেকে, এবং ঘটনাটি আমি সত্যতা যাচাই করেছি আমার মামার কাছ থেকে। ঘটনাটি সত্য, এবং ঘটনাটি 1980-81 সালের দিকে। তো ঘটনাটি ঘটে আমার নানার বাড়িতেই। তো ঘটনাটি বলার আগেই আমি জায়গার বর্ণনাটা দিয়ে দিই। ঘটনাটি হচ্ছে আমার নানা বাড়ির সাথেই। আমার নানারা 5 ভাই ছিল, যার কারণে বিশাল বাড়ি ছিল। সেই বাড়ির সাথেই অর্থাৎ বাড়ির পূর্ব দিকেই ছিল বিশাল একটা দিঘি নানাদের, আর দিঘির পরেই ছিল বিল, এবং সেই পুকুরের দক্ষিণ পাশে ছিল বিশাল ফাঁকা মাঠ, আর পশ্চিম পাশে ছিল গ্রাম। তো যাই হোক, সেই ঘটনাটি সেই পুকুর পাড়েই, আর পুকুরের চারপাশে ছিল বিশাল বড় বড় গাছ ছিল, আর বাঁশের ঝোপ ছিল। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো আমার সেই মামার নাম ছিল রশিদ। সে রশিদ মামা তখন আর্মিতে চাকরি করত। তো মামা 2 মাসের ছুটিতে, গ্রীষ্মের ছুটিতে বাড়িতে আসে। তো বাড়িতে এসে উনি দেখে প্রচণ্ড গরম থাকার কারণে উনি রাত্রে ঘরের বাইরে চলে যায়। রাত তখন 12টা কি 12:30 হবে এরকম। তো পুকুর পাড়ে গিয়ে উনি পুকুরের পাশে বসে বাতাস খাচ্ছিল, আর গুনগুন করে মনের আনন্দে গান গাচ্ছিল। তো এরকম কিছুক্ষণ পরে উনি পিছন থেকে ওনার চাচার কণ্ঠে কে যেন ডাকছে, যে মামার নাম ধরে, যে এ রশিদ নাকি, কি করে সেখানে? তো মামা তো শুনে বুঝতে পারছে যে আমার চাচার কণ্ঠ। তো বলছে, হ্যাঁ চাচা আমি। তো বলতেছে যে কি করি সেখানে? সেই তো গরম পড়ছে, তো এই জন্য এখানে বসে আছি। তো আমার নানা বলতেছে, আমিও তো গরম পড়ার কারণে এই বাইরে আসলাম, তো চল দুজনে হেঁটে আসি। তো কোথায় যাবেন? তো বলতেছে যে সেই মাঠের মধ্যে দিয়ে চল হেঁটে আসি। ও আর বলতে ভুলে গেছিলাম যে ঘটনাটি হচ্ছে 1980 কি 81 সালের দিকে। তো আমাদের সেই দুজন সে কথা মতোই মামা আর নানা দুজন সেই মাঠের দিকে হাঁটতে শুরু করলো। তো বলে রাখি যে সেই মাঠকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটছে। অনেকেই দেখছে যে মাথা ছাড়া কোনো প্রাণী ঘুরে বেড়াচ্ছে, অনেকে দেখছে কোনো প্রাণী দুটো চোখ বুকের উপরে ঘোরাফেরা করতেছে। তো অনেকেই ভয় পাইছে আর কি। তো মামা অনেক সাহসী ছিল, তো আর্মির চাকরি করতো, যার কারণে উনি ভয় পায় নাই। তো বলতেছে, মনে করছে আমার চাচার সাথে যাই হাঁটতে হাঁটতে। তো দুজন হাঁটা শুরু করলো। একটা বিষয় লক্ষণীয়, মামা কিছুক্ষণ হাঁটার পরেই ওনার চাচা ওনার থেকে একটা দূরত্বে চলে গেল, এই 5-7 হাত দূরে চলে গেল। তো
ওই একটা জিনিস মামা লক্ষ্য করলো যে তার চাচা তার সাথে কথা বলছে না। মামা যতই প্রশ্ন করে কোনো উত্তরই দেয় না। আর একটা জিনিস লক্ষ্য করলো, মামা তার চারপাশ দিয়ে অনেক কাঁচা মাছের গন্ধ পাচ্ছিল। মানে আমাদের গ্রামে ভাষা যাকে বলে আষ্টা গন্ধ, উনি অনেক সেই আষ্টা গন্ধ পাচ্ছিল। এবার মামা এত প্রশ্ন করে উত্তর দেয় না আমার চাচা। তো উনি সেই দূরত্বটা দূর করার জন্য উনি একটু দ্রুত হাঁটে, দেখা যায় দূরত্বটা কমে না, সে একই রকম থাকে। এরকম প্রায় 10-12 মিনিট হাঁটার পরে ওই গ্রামের প্রায় শেষ প্রান্তে চলে গেছে। আকাশে হালকা হালকা মেঘ ছিল। তো কিছুক্ষণ পরে মেঘটা সরে চাঁদটা ওঠার পরে তো মামা হালকা হালকা চাঁদের আলোতে দেখে যে সেই জিনিসটা শূন্যের উপরে হাঁটতেছে। মামা তো এটা দেখে খুব ভয় পেয়েছে। মামা খুব সাহসী ছিল, যেহেতু আর্মি চাকরি করতো। তারপরে উনি ভয় পেয়েছে যে জিনিসটা তো আমার চাচা না, এটা তো অন্য খারাপ কোনো জিনিস, এটা আমার ক্ষতি করার জন্য এখানে নিয়ে আসছে। তো যখনই মা মনে মনে চিন্তা করলো যে এখন তো আর কোনো উপায় নাই, উনি মনে মনে চিন্তা করছে যে আমি পিছনের দিকে ঘুরেই বাড়ির দিকে দৌড় দেব। তো উনি যখনই পিছনের দিকে ঘুরছে, জিনিসটা সে খপ করে ওনার হাতটা ধরে ফেলছে। ধরার পরে মামা বলতেছে যে আমার হাতটা যখন ধরছে, আমার মনে হচ্ছে কি আমার হাতের মধ্যে কেউ খেজুর গাছের বড় বড় কাঁটা ঢুকাই দিছে, অথবা অন্য বড় বড় কোনো গাছের কাঁটা ঢুকাই দিছে। আর আমার মনে হচ্ছে কি কেউ ঘি যদি হাতে পায়ে মেখে কেউ ধরে, শরীরে হাত দিলে, অথবা পাম অয়েল ধরে কেউ যদি ধরে, সেরকম পিচ্ছিল। আর এত দুর্গন্ধ লাগতেছে, কাঁচা মাছের গন্ধ আমি সহ্য করতে পারতেছি না। তো সেই মুহূর্তে মামা বলতেছে এখন আমি কি করব। তো আমি ছোটার জন্য চেষ্টা করতেছি, সেই জিনিসটা আমাকে মাটির সাথে চিপে ধরতেছে। চিপে ধরার সময় আমি এবার লক্ষ্য করে দেখি যে জিনিসটার আমার চাচা না, সেটা চেহারা পরিবর্তন হয়ে গেছে। সেটার কোনো মাথা নাই, শুধু বুকের দুই পাশে বড় বড় চোখ, লাল চোখ আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে যে আমাকে এখন মেরে ফেলবে। আর এত দুর্গন্ধ, পচা মাছের গন্ধ। তো আমি যতই চেষ্টা করতেছি, ধস্তাধস্তি শুরু করছি ছোটার জন্য, জিনিসটা আমাকে তত চেপে ধরতেছে। এবার আমি ধস্তাধস্তির এক সময় আমি একবার ছুটে যাই, আর আমি মুখ দিয়ে অনেক দোয়া পড়ার চেষ্টা করছি, কিন্তু আমি দোয়াটা মুখ দিয়ে বের হইতেছে না, চিৎকার করতে পারতেছি না। আমি ছুটছি, কিন্তু জিনিসটা আবার আমাকে ধরছে। ধরার পরে তো আমি দেখি কি, এইবার ভালো করে পায়ের দিকে তাকাই। এক সময় পায়ের দিকে তাকিয়ে দেখি কি তার পায়ের গোড়ালি উল্টা দিকে, অর্থাৎ আমাদের মানুষের যেরকম সেরকম না, উল্টা, যাকে বলে এটাকে বলে পিচাস। তো আমি মামা এক সময় করে কি, তার মনের অজান্তেই মুখ দিয়ে দোয়া পড়তে থাকে, অনেক রকমের দোয়া পড়তে পড়তে সে জিনিসটা মামাকে একসময় ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে মামা আর কোনো কিছু চিন্তা না করে বাড়ির দিকে সোজা দৌড় দেয়। তো দৌড় দিতে দিতে মামা একটা জিনিস লক্ষ্য করে যে পিছন থেকে অনেক চিৎকার করতেছে, জোরে জোরে বীভৎস চিৎকার, অনেক মানে স্বাভাবিক চিৎকার না, মানুষের চিৎকার না, অনেক মানে নাকি কণ্ঠে চিৎকার করতেছে, গর্জন। আর চারপাশ দিয়ে অনেক মাছের গন্ধ, পচা মাছের দুর্গন্ধ, কাঁচা মাছের দুর্গন্ধ মামার নাকে ভেসে আসছে। তো মামা এক সময় দৌড়াতে প্রায় 8-10 মিনিট দৌড়াতে তার বাড়ির কাছাকাছি এলাকায় ঢুকে গেছে। তো সেখানে থেকে আর মামা পিছনের দিকে তাকিয়ে দেখে কি সে জিনিস টান নাই, এবং দূরে থেকে মনে হচ্ছে একটা অববের মতো বলতেছে, চিৎকার করে বলতেছে, আজকে তুই বেঁচে গেলি, তুই তোর মায়ের বুকের দুধ খাইছিলি, সেই দুধটা অনেক শক্তিশালী ছিল, যার কারণে আজকে বেঁচে গেলি। এরপর যদি তোকে কোনোদিন ধরতে পারি, তোকে আর আস্ত রাখবো না। তো এই কথা শুনে মামা তো প্রচন্ড ভয় পাইছে, যতই সাহসী হোক। উনি দৌড়ায় বাড়ির ভিতরে ঢুকে গেছে। ঢোকার পরে উনি দরজার সামনে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলছে। তো ওনার পড়ার শব্দে বাড়ির সবাই উঠে গেছে, ঘুম থেকে উঠে পরে দেখে যে আমার সেই রশিদ মামা। পরে সবাই ওনাকে ধরাধরি করে বাড়ির ভিতরে ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে ওই রাত্রে ওনার আর জ্ঞান ফেরে না। তো পরের দিনে সকালে ওনার জ্ঞান ফেরার পরে ঘটনাটি সবার সাথে শেয়ার করে যে এরকম আমার চাচার চেহারা
মতো একটা লোক আমাকে নিয়ে এই মাঠের মাঝখানে নিয়ে গেছে। তো এই ছিল ঘটনা। পরে এক হুজুরের কাছে মামাকে নিয়ে যাওয়া হয়। তো হুজুর বলে যে একটা পিশাচ মামাকে আক্রমণ করছিল। তো সেই হুজুর মামাকে একটা তাবিজ দেয় এবং আরো পানি টানি খাইতে দেয় অনেক। তারপরে মামা সুস্থ হয়ে যায়। তো আমার মামা এখনো বেঁচে আছে। আমি ঘটনাটা মামার কাছ থেকে এবং যাচাই করার জন্য আরেকবার মামার মুখ থেকে শুনছি আমি, ওটা বাস্তব। আমার মামা এখনো সুস্থ আছে আল্লাহর রহমতে। তো এই ছিল ঘটনা। আমার ঘটনা যদি ভালো লাগে শেয়ার করবেন। আমার কাছে আরো ঘটনা আছে। তো সেই বিলকে কেন্দ্র করে আমি সময় পেলে আবারও আপনাকে ভয়েস মেইলে পাঠাবো। আফনান ভাই সেকেন্ড ঘটনার জন্য অনেকে অপেক্ষা করছেন। এখন যে ঘটনাটি প্লে করব সেটি হচ্ছে আফনান ভাইয়ের সাথে, মানে আফনান ভাইয়ের শেয়ার করা একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্লে করব সেই ঘটনাটি এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এবারের ঘটনাটি দিয়েছেন রাকিবুল হাসান তানিম। উনি বর্তমানে ঢাকার কেরানীগঞ্জে রয়েছেন, তবে ওনার দেশের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ছোট চরকাজল গ্রামে। ঘটনাটির সময়কাল 1960 কি 62, অনেক আগের ঘটনা। তো তখনকার সময় যারা এই ধান ভাঙাতে যেতেন তাদের এই যাত্রা পথটা কিন্তু এতটা মসৃণ ছিল, অনেক সময় লাগতো। তখন এই ধান ভাঙানোর মেশিন অনেক দূরে দূরে থাকতো, কোথাও বিদ্যুৎ নাই, সেখানে তেলে এই ধান ভাঙানোর মেশিনগুলো চলতো। অনেক দূরের গ্রাম থেকে মানুষজন নৌকা নিয়ে আসতে একদিন লাগে, ধান ভাঙাতে একদিন লাগে, আবার বাড়িতে ফিরতে একদিন লাগে। এরকম 3-4 দিনের সময় নিয়ে মানুষ বাড়ি থেকে বের হতো, যারা দূরের থেকে আর কি আসতো ধান ভাঙাতে। তো এই যে চরকাজল গ্রাম, মানে ছোট চরকাজল গ্রাম আর চরকাজল ইউনিয়ন, এখান থেকে এই গলাচিপা উপজেলায় ওই সময় 60-62 সালের দিকে, ওই সময়ের প্রেক্ষাপটে ওই ধান ভাঙিয়ে আনতে হলে প্রায় 3-4 দিন সময় লাগতো। ওখানে ধান তো শুধু যে একজন নিয়ে গেছে বিষয়টা এরকম না, অনেক দূরের গ্রাম থেকে লোকজন আসতো, সিরিয়ালে থাকতো। রাত হয়ে গেলে তো আর ভাঙানো যেত না, সকালবেলা অপেক্ষা করতে হতো, এইভাবে সিরিয়াল আসতে সময় লাগতো। তো যাই হোক, অনেক সময় দেখা যেত যে কয়েকজন প্রতিবেশী মিলে একটি নৌকায় তাদের ধানগুলো উঠিয়ে ভাঙাতে নিয়ে যাচ্ছেন। তাতে করে কষ্টও কম হয়, কয়েকজন মিলে যদি যাওয়া যায়, গল্প করতে করতে যাওয়া যায়, নৌকা বাইতেও সুবিধা হয়, কারণ দীর্ঘ পথ তো নৌকা বাইতে হয় আর কি। এদিকে কি হয়, এই যে তানিম ভাইয়ের মামা ওই সময় ক্লাস 8-এ পড়তেন, ওনার মামার নাম হলো শাহজাহান মিয়া। ওই সময়ের প্রেক্ষাপটে কিন্তু এই ধরনের একদম অজপাড়াগায় ক্লাস 8 পর্যন্ত পড়া লোক কম পাওয়া যেত, হাতে গোনা কয়েকজন পাওয়া যেত আর কি। তাই এই শাহজাহান মিয়াকে নিয়ে সবাই খুব গর্ববোধ করতেন। শাহজাহান মিয়া মানে শাহজাহান মামা যিনি, উনি কোনো আবদার করলে পরিবারের সকলেই রাখার চেষ্টা করতেন। নানার কাছ থেকে, মানে এই তানিম ভাইয়ের নানা, আমরাও নানা বলে সম্বোধন করছি, নানার কাছ থেকে যখন এই শাহজাহান মামা শোনেন যে পুপারাতে ধান ভাঙাতে যাওয়া হবে, তখন মামা আগ্রহী হয়ে পড়েন। প্রথমে নানা নিষেধ করলেও পরে রাজি হন। তখন অবশ্য মামার পরীক্ষা শেষ হয়েছে। তো কথা অনুযায়ী একদিন সকালবেলা তারা 3 জন রওনা হন। মামা মানে শাহজাহান মামা, নানা এবং একজন প্রতিবেশী, তার নাম হলো হেলাল ব্যাপারী, মানে হেলাল নানা। তো হেলাল নানাও এই তানিম ভাইয়ের নানার খুব বন্ধু ছিলেন আর কি, বন্ধুর মতোই ছিলেন আর কি, প্রতিবেশী প্লাস বন্ধু। এই 3 জন রওনা দিয়েছেন নৌকা করে তাদের ধানগুলো নিয়ে। যেতে যেতে প্রায় 1 দিনের মতো সময় লাগবে। তারা বিরতি দিয়ে বিভিন্ন জায়গায় একটু বিশ্রাম নিচ্ছিলেন, তারপরে একজন একজন করে নৌকা বাইছিলেন আর কি, ধারাবাহিকভাবে একজন বান আরেকজন বিশ্রাম নেন, এইভাবে আর কি। এভাবে প্রায় বিকেল হয়ে যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, তখনও মাগরিবের আজান দেয় নাই, তখন তারা বড় নদী থেকে একটা খালের ভিতরে ছিলেন। তারা দেখতে পান একজন বৃদ্ধা মহিলা তাদেরকে হাত ইশারা দিয়ে নৌকা থামানোর জন্য ডাকছেন এবং তার কাছে যেতে বলছেন। দূর থেকেই তারা 3 জনই দেখতে পান যে ওই বৃদ্ধা মহিলার হাতে একটা পুটলি। দূর থেকে তার কথা শুনতে না পেলেও হাতের ইশারা দেখছেন। তখন এই হেলাল নানা
এবং শাহজাহান মামা কোনো কিছু না ভেবেই নৌকা তীরের দিকে নিতে থাকেন। তখন নানা তাদেরকে বলেন যে নৌকা একেবারে তীরে ভেড়ানো যাবে না, কাছাকাছি নিয়ে চলো, যতটুকু দূরত্বে নিলে তার কথা আমরা বুঝতে পারি, তার কথা শুনতে পারি, এতটুকু দূরত্বের নৌকা রাখো। সে কি জন্য ডাকছে সেটাকে বুঝতে হবে, তারপর সিদ্ধান্ত নিব। তো এইভাবেই নৌকাটা নিয়ে যাওয়া হয়, মোটামুটি একটু দূরত্বেই রাখা হয়। তখন নানা ডাক দিয়ে জিজ্ঞেস করলেন যে আমাদেরকে ডাকছেন কেন, কোনো বিপদে পড়ছেন, আপনি এখানে কি করছেন, বলেন আমাদেরকে। তখন ওই বৃদ্ধা মহিলা নানাকে বলেন, ওই যে নদীর ওই পারে, ওইখানে আমার মেয়ের জামাই বাড়ি, আমি ওখানে যাব, আমাকে একটু নদীটা পার করে দাও না। তারপর নানা চিন্তা করলেন, যেহেতু বিপদে পড়েছেন, এতটুকু খাল পার করে দিলেই তো সমস্যা শেষ হয়ে যায়, ওনারও উপকার হয়। তো উনি বললেন যে ঠিক আছে, তোমাকে পার করে দিব। এই বলে নৌকা ভিড়ানোর জন্য এই শাহজাহান মামা আর ওই হেলাল নানাকে বলেন যে যাও একটু ওইদিকে নিয়ে যাও। যখন নৌকা আস্তে আস্তে ভিড়বে, প্রায় ভিড়ে গেছে, এমন সময় হঠাৎ করে ওই বৃদ্ধা মহিলাটা নাচতে শুরু করলো, অথচ সে অনেক কষ্টে হাঁটে, এমন বয়সে উনি পৌঁছেছেন। নাচানাচি শুরু করছেন, লাফিয়ে লাফিয়ে, মনে হচ্ছে বানরের মতো লাফাচ্ছেন, আর বলছেন দাদা আমারে লইবে রে, দাদা আমারে লইবে। হঠাৎ করে ওনার এই ধরনের আচরণ দেখার সাথে সাথে নানার কিন্তু সন্দেহ লাগে। উনি সাথে সাথেই এই শাহজাহান মামা আর এই হেলাল বাপের নানাকে বলেন, তাড়াতাড়ি নৌকা সরাও, তাড়াতাড়ি ঘাট থেকে নৌকা সরাও, এক মুহূর্ত রাখা যাবে না, কোনোভাবেই যেন ওই জিনিসটা লাভ দিয়ে নৌকায় উঠতে না পারে। এই কথা শোনার সাথে সাথে শাহজাহান মামা আর হেলাল রানা তাড়াতাড়ি নৌকা ঘোরাতে লাগলেন এবং অল্প সময়ের মধ্যেই নৌকাটা তো প্রায় ঠেকে গিয়েছিল, ওই অবস্থা থেকেই নৌকাটা সরাতে সক্ষম হন ওনারা। আর নৌকা ঘোরাতে দেখে ওই বৃদ্ধা মহিলা বলতে লাগলেন, তোমরা চলে যাও কেন, আমারে নিয়ে যাও। এই কথা শুনে নানা সবাইকে বলেন যে তাড়াতাড়ি বৈঠা মারো, তাড়াতাড়ি। উনিও একটা এক্সট্রা বৈঠা দিয়ে নৌকা বাইতে শুরু করলেন। তখন ওই বৃদ্ধা মহিলা হি হি করে হেসে বলে ওঠে যে আজকের মতো বেঁচে গেলি রে, একবার তোদের নৌকায় যদি উঠতে পারতাম, একটাকেও বাড়ি ফিরতে দিতাম না আজকে। আজকে তোদের নৌকায় উঠতে না পারলেও তোরা ভাবিস না যে বেঁচে গেছিস, আমার কিন্তু মনে থাকলো ঠিকই তোদের নৌকায় একদিন আমি উঠবো, আর তখন আজকে যে কাজটা করতাম সেই কাজটা কর। এই কথা বলার সাথে সাথে সবাই দেখলেন ওই বৃদ্ধা মহিলাটা লাফ দিয়ে পানির ভিতরে পড়েই মিলিয়ে গেল। তখন ওই তিনজন ভাবলেন ওই বৃদ্ধা মহিলা আবার সাঁতার কাটতে কাটতে নৌকার কাছে চলে আসে কিনা, নৌকার এক পাশ ধরে টান দিয়ে নৌকায় পানি উঠিয়ে দিয়ে নৌকাটা ডুবিয়ে দেয় কিনা। তখন নানা বললেন যে না, এটার সম্ভাবনা নাই, ও আর আসবে না। তো যাই হোক, ওখান থেকে ওনারা নৌকা বাইতে থাকেন। ধান ভাঙানোর যেই মেশিন যেখানে ছিল, ওখানে যেতে যেতে প্রায় রাত 10টার মতো বেজে যায়, অনেক রাত। ওই সময় 60-62 সালে রাত 10টা মানে তো অনেক রাত। অনেক আগেও তো ওখানে গিয়েছেন, অনেকবার গিয়েছেন। এই কারণে ওখানকার আশেপাশের অনেকের সাথেই নানার, তারপরে এই যে হেলাল ব্যাপারী নানা, তাদেরও পরিচয় ছিল। শাহজাহান মামা তো খুব একটা যেতেন না, যার কারণে ওনার পরিচয় ছিল না আশেপাশের লোকদের সাথে। আর ওখানে তো অনেকেই লোকজন আসলে অনেক জায়গা থেকে আসে তাদের ধান নিয়ে ভাঙানোর জন্য। রাত হয়ে গেলে তার ভাঙাতে পারে না, সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়, তাদের থাকার ব্যবস্থা ওখানে আছে। যখন ওখানে গিয়েছেন অনেক পরিচিত লোকদের সাথে দেখা হয়, গল্প গুজব হয়। একটা পর্যায়ে ওনারা ঘুমিয়ে পড়েন। সকালবেলা ঘুম থেকে ওঠার পর সকালের নাস্তা করতে করতে ওই লোকজন যারা আসে তাদের সাথে এই ঘটনাটি তারা শেয়ার করতে থাকেন। তো একজন লোক বলে উঠলেন যে এগুলো এক ধরনের পিশাচ, এগুলো যদি একবার নৌকায় উঠতে পারে, নৌকাটা মাঝ নদীতে গিয়ে ডুবিয়ে দেয়। এরা পানিতে চলাফেরা করলেও নৌকার মালিকের অনুমতি ছাড়া এরা নৌকায় উঠতে পারে না। মানুষকে ক্ষতি করাই এদের কাজ। যাক, ভালো হয়েছে যে তোমরা এটাকে উঠাও নাই নৌকায়, আগে থাকতেই বুঝতে পেরেছো, আল্লাহ বাঁচাই দিছে আর কি। তো এই ধরনের কথা বলতে বলতে এর ভিতরে আরেকজন লোক বলে ওঠে যে এইখানে একজন কবিরাজ আছে যার নাম হলো প্রতাপ নারায়ণ তান্ত্রিক, খুব নাম করা এক তান্ত্রিক। সে এই টাইপের পিশাচদেরকে অনেকবার শায়েস্তা করেছে, এই বিষয়ে তার যথেষ্ট দক্ষতা রয়েছে। তো এই ধরনের কথাবার্তা হতে হতেই জানা গেল যে একদম কাছাকাছি এই প্রতাপ নারায়ণ তান্ত্রিকের বাড়ি। এই কথা শুনে শাহজাহান মামা খুবই আগ্রহী হয়ে যান, তার কাছে যাবেন, তার ঘটনা শুনবেন।
তার কাজ দেখবেন। সবাই তো বাধা দেয়, না রে বাবু তোমার যাওয়ার দরকার কি, তুমি লেখাপড়া করছো, লেখাপড়া করো, ওর কাছে যায় তুমি কি করবা। কিন্তু না, উনি যাবেনই। শেষ পর্যন্ত এই নানা এবং সাথে আরেকজন যিনি আসছিলেন আর কি, উনি বলেন ঠিক আছে ছেলে মানুষ যাক না, একটু ঘুরে আসুক, আমরা ধান টান ভাঙাই। তখন এই শাহজাহান মামা ওই প্রতাপ নারায়ণ তান্ত্রিকের বাড়ির ঠিকানা নিয়ে সেখানে চলে যান। এদিকে ধান ভাঙানো হয়ে গিয়েছে, শাহজাহান মামা আর আসে না। শাহজাহান মামাকে খুঁজতে খুঁজতে ওই প্রতাপ নারায়ণ তান্ত্রিকের বাড়িতে নানা এবং তার বন্ধু যান। যাওয়ার পর দেখেন যে শাহজাহান মামা ওখানেই আছেন। শাহজাহান মামাকে কোনোভাবেই ওখান থেকে আনা যায় না, কোনোভাবেই না, হাজার বুঝিয়েও আনা যায় না, জোর করেও আনা যাচ্ছে না। তখন ওই প্রতাপ নারায়ণ তান্ত্রিক বলেন যে আপনারা চলে যান, কোনো চিন্তা করবেন না, ও আমার কাছে ভালোই থাকবে, ওর কোনো ক্ষতি হবে না, নিশ্চিন্ত মনে থাকেন, আমি কোনো ক্ষতিকর লোক না। কি আর করা, শাহজাহান মামাকে ওখানে রেখেই ওনারা দুজন বাড়িতে চলে আসেন। দীর্ঘ 1.5 বছর উনি বাড়িতে আসেন নাই, যদিও বা বাড়ির লোকজন তার সাথে গিয়ে দেখা করেছেন, কারণ শাহজাহান মামা যেখানে আছেন ওটা তার অপরিচিত জায়গা না। কিন্তু 1.5 বছর উনি বাড়িতে আসেনি নেই। বাড়িতে যখন উনি এসেছেন, আত্মীয় স্বজন অনেকেই মামাকে দেখতে আসছেন। সবাই বলেন যে শাহজাহান এখন কবিরাজ হয়ে ফিরে আসছে। তো শাহজাহান মামা জানান উনি নাকি এই প্রতাপ নারায়ণ তান্ত্রিকের সাথে ভারতের আসামের একটা জায়গায় দীক্ষা নিতে গিয়েছেন কিছুদিনের জন্য, অনেক কিছু শিখে এসেছেন এবং এখন উনি বেশ কয়েকটা শক্তিশালী জিনকেও সাথে নিয়ে এসেছেন, এটা উনি বলেন নাকি সবাইকে। এরপর থেকে ছোটখাটো অনেক সমস্যার সমাধানই মামা করতে থাকেন। দেখা যাচ্ছে যে আল্লাহর রহমতে কাজও হয়ে যায়। লোকের মুখে মুখে এই শাহজাহান মামার কবিরাজি বিদ্যার কথা ছড়িয়ে পড়ে। শাহজাহান মামা ওই ক্লাস 8 পর্যন্তই পড়েছিলেন, এরপর আর লেখাপড়া হয়নি, যেহেতু উনি ওই কবিরাজি এটা শিখতে চলে গিয়েছিলেন, আর লেখাপড়া করেনও নাই। উনি কিন্তু সবসময় মানুষের উপকার করার চেষ্টা করতেন, কখনোই মানুষের ক্ষতি করার চেষ্টা করতেন না বা করতেনও না। কোনো মানুষ যদি এসে নালিশ করতো যে কোনো ব্যক্তি তার ক্ষতি করছে, জুলুম করছে, উনি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যেতেন এবং ওই মজলুমের পক্ষে দাঁড়াতেন। তো একদিন হয় কি, এক হিন্দু পরিবারের 2 ভাই তার কাছে আসেন এবং বলেন যে একটা বিলের মধ্যে আমাদের অনেকখানি জায়গা আছে, কিন্তু এলাকার প্রভাবশালী আর এক হিন্দু পরিবার ওই জায়গাটা দখল করে রেখেছে। আর যিনি দখল করেছেন মূলত তার নাম হলো রঞ্জন বালা, তিনি এই কাজের নেতৃত্ব দেন। আমরা ফসল ফলাই তখন কিছু বলে না, যখনই ফসল কাটার সময় আসে তখনই জোর করে এই পুরো ফসল তাদেরকে দিয়ে দিতে হবেই, না হলে আমাদেরকে ব্যাপক মারধর করে। তাদের সাথে শক্তিতে আমরা পারি না, এভাবে আর কতদিন জুলুম সহ্য করব। মাথার ঘাম পায়ে ফেলে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আমরা ফসল ফলাই, অথচ সেই ফসল নিয়ে যায় এই রঞ্জনবালা, এটা একটা বিহিত করেন। তখন মামা বলেন যে তোমাদের ফসল কি কেটে এখন নিয়ে গিয়েছে? তখন বলেন যে হ্যাঁ নিয়ে গিয়েছে। তখন মামা বলেন যে এখন আর এই বিষয়ে কোনো কথা বলবো না, আমি তাদের কাছে আমার সাবধান বাণী পৌঁছে দেব, তোমরা চলে যাও, যেন এই কাজ ওরা পরবর্তীতে না করে, আর পরবর্তীতে যদি করতে আসেই সাথে সাথে আমাকে জানাবা। মামা কি করেছিলেন, এই রঞ্জনবালাকে মেসেজ পাঠিয়ে দিয়েছিলেন যেন রঞ্জনবালা ভবিষ্যতে অন্য কারো জমি এইভাবে দখল না করে বা অন্য কারো ফসল যেন লুটপাট না করে। কিন্তু রঞ্জনবালা শাহজাহান মামার এই বিষয়টাকে একদম তুচ্ছ তাচ্ছিল্যের সাথে নিয়েছিলেন, বরং আরো কটু কথা বলেছিলেন। যাই হোক, শাহজাহান মামা সেটার কোনো উত্তরও দেন নাই। ওই জমিতে পরবর্তীতে যখন ফসল লাগানো হয়, ধান লাগানো হয়েছিল, ওই ধান তখন পাক ধরেছে আর কি, এমন একটা অবস্থা। তখন এই শাহজাহান মামা ওই 2 জন ব্যক্তিকে খবর পাঠান। ওই 2 জন ব্যক্তি বিভিন্ন সময় এসে তাদের কাজকর্মের তথ্যগুলো বা কতদূর এগিয়েছে এটা জানিয়ে যেতেন আর কি। শাহজাহান মামা বলেন যে যেহেতু পাক ধরেছে, তোমরা একটা কাজ করো, এই ক্ষেতের এক পাশ থেকে ধান কাটা শুরু করো। তো তারা ধান কাটা শুরু করেছে। এই যে রঞ্জনবালা, সে তো চিন্তা করেছে ধান পাকলে না হয় কাটবে, এই অবস্থায় ধান কাটে কেন? তখন এই রঞ্জনবালা আরো কিছু লোকজন নিয়ে আসে, নিয়ে এসে বলে এই খবরদার এখন ধান কাটবি না, পাকার পরে কাটবি, আর সেই ধানও আমি নিয়ে যাব। এই কথা শোনার পর সাথে সাথে এই তথ্যটা জানিয়ে দেওয়া হয় শাহজাহান মামার কাছে যে রঞ্জনবালা এই মাঠে আসছেন। শাহজাহান মামাও ওইখানে চলে আসে। আসার পরে কোনো কথা নাই, রঞ্জনবালাকেও কিছু বলেন নাই, কাউকে কিছু বলেন নাই। শাহজাহান মামা মাটিতে শুয়ে মাটিতে উনি দাঁত দিয়ে একটা কামড় দেন,
কামড় দেওয়ার পরপরই এই রঞ্জনবালা এবং তার সাথে থাকা এই লাঠিয়াল বাহিনী সবাই লাফালাফি শুরু করে দেয়। মনে হচ্ছে তাদের পা পুড়ে যাচ্ছে, এমন গরম কোনো কিছুর উপর তারা দাঁড়িয়েছে, পা পুড়ে যাচ্ছে। ওরে বাবারে মরে গেলাম রে, এই বলতে বলতে চিৎকার করতে করতে তারা ওই মাঠ ছেড়ে দৌড়াতে থাকে। দৌড়ে যে যার বাড়িতে চলে যায়। কেউ কেউ পানিতে গিয়ে ঝাঁপ দেয়। এর পরপরই দেখা যায় এদের সমস্ত শরীরে গুটি বসন্তের মতো এরকম ফোড়া হয়ে গিয়েছে। একদিনের ব্যবধানে রঞ্জনবালা সহ আরো 2 জনের মৃত্যু হয়। মৃত্যুর আগে তারা এত চিৎকার চেঁচামেচি করেছিল যে তাদের আর্তনাদে পাড়া প্রতিবেশীরা কেউই ঘুমাইতে পারত না। কিন্তু কেউ এগিয়েও আসে নাই, কারণ তারা এতটাই জুলুম করেছিল মানুষের উপরে। কি হিন্দু কি মুসলিম সকলের উপর জুলুম করেছে এই রঞ্জনবালা। আর শাহজাহান মামা কিন্তু তার কাছে যেই আসতো ধর্ম বর্ণ নির্বিশেষে, কেউ যদি নালিশ আনতো কেউ কারোর উপর জুলুম করেছে, উনি সেটা সমাধানের চেষ্টা করতেন। উনি রঞ্জনবালার উপর এতটাই ক্ষিপ্ত ছিলেন যে উনি মূলত তাকে ভয়ঙ্কর এক বান মেরেছিলেন। এটাকে বান কামড় বলে। মাটিতে শুয়ে কামড় দিয়েছে, মানে ওদের অবস্থা খারাপ। যারা বেঁচে ছিলেন তখনও শরীরে ফোসকা পড়ে অবস্থা খারাপ। তখন এনাদের আত্মীয় স্বজনরা এনাদেরকে খাটিয়াই করে নিয়ে এসে এই যে শাহজাহান মামা তার হাতে পায়ে ধরে মাপ টাপ চেয়ে কান্নাকাটি করে মাপ নিয়েছিলেন। আর তারাও বলেছিলেন তারা যদি সুস্থ হতে পারেন কখনোই কোনো অবস্থাতেই এই ধরনের কাজে আর কখনো লিপ্ত হবেন না। তো মামা ক্ষমা করে দিয়েছিলেন। উনি ওনার বান ওনাদের তরফ উপর থেকে ফিরিয়ে নিয়েছিলেন। ওনারা আস্তে আস্তে সুস্থ হয়ে যান এবং পরবর্তীতে ওনারা কখনোই কারোর উপর এই ধরনের জুলুম করেছেন এই তথ্য পাওয়া যায়নি। তবে ওই রঞ্জনবালা এবং তার সাথে থাকা আরো 2 জন লোক ওনারা মারা গিয়েছিলেন। এই যে শাহজাহান মামা, উনি 2001 সালে মারা গিয়েছেন। উনি এলাকার সকলের কাছেই খুব শ্রদ্ধেয় একজন ব্যক্তি হিসাবে ছিলেন, খুব ভালো মানুষ হিসাবে সকলের কাছেই পরিচিত ছিলেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রাকিবুল হাসান তানিম ভাইকে। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা রংপুর জেলার একটি ঘটনা। যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন তার নাম ঠিকানা আমাকে বলতে মানা করেছেন, তো আমি তার নাম ঠিকানা কোনো কিছুই জানাবো না। ঘটনার প্রেক্ষিতে আমি যে নাম এবং চরিত্রগুলো ব্যবহার করব সবগুলোই ছদ্মনাম। তো শুরু করছি ঘটনাটি। ঘটনাটি রংপুর জেলার তিস্তা নদীর চরাঞ্চলে অবস্থিত একটি গ্রাম, প্রায় জনমানব শূন্য, যার নাম ছিল ভূতের চর। এই নামটি এমনি এমনি আসেনি। স্থানীয়দের মুখে মুখে প্রচলিত ছিল যে প্রায় 150 বছর আগে এক ইংরেজ নীলকর সাহেব, তার নাম ছিল মিস্টার হিগিন্স, এই চরাঞ্চল তার কুটির বাড়ি তৈরি করেছিলেন। হিগিন্স সাহেব ছিলেন অত্যন্ত নিষ্ঠুর। তিনি গ্রামের নিরীহ মানুষ ধরে এনে জোর করে নীল চাষ করাতেন। একদিন এক গ্রাম্য বধূকে ধর্ষণ করে হত্যার পর গ্রামের মানুষ বিদ্রোহী হয়ে ওঠে এবং হিগিন্স সাহেবকে তার প্রিয় কালো ঘোড়া ডার্ক হর্সের পিঠে বসিয়ে জীবন্ত পুড়িয়ে মারে। মরার আগে হিগিন্স সাহেব নাকি অভিশাপ দিয়েছিলেন যে এই চরের উপর দিয়ে যারা রাতে বেপরোয়া গতিতে যাবে, ডার্ক হর্স তাদের পিছু নেবে এবং তাদের গন্তব্য পৌঁছানোর আগেই তিস্তার গভীরে টেনে নিয়ে যাবে। লোকমুখে রটে আছে যে অমাবস্যার রাতে তিস্তার চরের উপর দিয়ে নাকি সেই ডার্ক হর্সের খুরের শব্দ শোনা যায়। এখানে হিগিন্স সাহেব হচ্ছেন সেই সময় হিগিন্স এবং তার হলো একটা ঘোড়াকে পুড়িয়ে মারা হয় এবং পুড়িয়ে মারার পরবর্তীতে তিনি একটা অভিশাপ দিয়ে যান যে এ রাতে যারা বেপরোয়াভাবে চলাফেরা করবে, অসাবধানতাভাবে চলাফেরা করবে, তাদেরকে সে তার ঘোড়াটা তাকে ধাওয়া করবে, এই জিনিসটা বুঝাইছেন আর কি। যাই হোক, তো 2021 সালের ঘটনা। ঢাকার বাসিন্দা তরুণ ব্যবসায়ী রিদওয়ান তার নতুন কেনা জিপ গাড়ি নিয়ে রংপুরে এসেছিল একটি কাজের জন্য। তার গ্রামের বাড়ি যদিও রংপুরেই, কিন্তু সে শহরেই বড় হয়েছে, তাই এসব লোককথা তার কোনো বিশ্বাস ছিল না। কাজের কারণে সেদিন তার ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল। রাত তখন প্রায় 2টা। মোবাইলে নেটওয়ার্ক নেই
আর গুগল ম্যাপেও কাজ করছে না। হঠাৎ করে তার নিরুপায় হয়ে সে এক স্থানীয় রিক্সা চালকের পরামর্শ নিল যে সাহেব, যদি সেই লোকটি বলল যে সাহেব, যদি তাড়াতাড়ি ফিরতে চান তবে তিস্তা চরের উপর দিয়ে যে নতুন রাস্তা করা আছে ওটা দিয়ে যান। যদিও রাতের বেলা কেউ যায় না, কিন্তু অনেক শর্টকাট। রিক্সা চালকটি ভূতের চরের নাম শুনেই মুখে কালো করে ফেলেছিল। এখন কি করার, কারণ তাকে অনেক রাত হয়েছে, শর্টকাটে যেতে হবে। তো হৃদয় নিজের সাহসের উপর ভর করে সেই চরের রাস্তা ধরলো। রাস্তাটি ছিল বালুময় এবং দুই পাশে ঘন কাশবন, চারিদিকে অন্ধকার আর গভীর নীরবতা। জিপের হেডলাইটের আলোয় শুধু সামনের রাস্তাটা দেখা যাচ্ছিল। সে যখন চরের প্রায় মাঝামাঝিতে পৌঁছেছিল তখন হঠাৎ করে জিপের ইঞ্জিনটা এক অস্বাভাবিক রকমের ঘড়ঘড় করে শব্দ করলো। গাড়িটি কোনো কারণ ছাড়াই ধীরে ধীরে গতি হারাতে লাগলো। যে গাড়িটা নতুন এবং অনেক দ্রুত যাওয়ার কথা, সেই গাড়িটা মনে হচ্ছে এত কচ্ছপের গতিতে যাচ্ছে। তো ঠিক সেই মুহূর্তে রিদওয়ান তার লুকিং গ্লাসে তাকিয়ে যা দেখলো তাতে তার স্পন্দ থেমে যাওয়ার উপক্রম। সে দেখলো তাদের জিপের ঠিক পিছনে কুয়াশার ভেতর থেকে একটা কালো ঘোড়া তীব্র গতিতে তার দিকে ছুটে আসতেছে। ঘোড়ার পেটে কোনো সাওয়ারি নেই, কিন্তু তার চোখগুলো থেকে যেন লালচে আগুন বের হচ্ছে। ঘোড়ার খুরের শব্দ বালুময় পথে নয়, যেন লোহার পাতে বাড়ি মারার মতো আওয়াজ করতেছিল। রিদওয়ান ভয় পেয়ে অ্যাক্সিলেটারে চাপ দিল দ্রুত গতি বাড়ানোর জন্য, কিন্তু সেই কালো ঘোড়াটি কোনোভাবেই পিছু হটছিল না এবং জিপের কাছাকাছি চলেই আসতেছিল। ঘোড়াটি যখন জিপের ঠিক পাশে চলে এলো তখন রিদওয়ান তার জানালার কাছের ভিতর দিয়ে ঘোড়াটিকে স্পষ্ট দেখতে পেল। ঘোড়াটার শরীর থেকে চামড়ার গন্ধ আসতেছিল। রিদওয়ান খেয়াল করলো ঘোড়াটির গায়ে কোথাও কোথাও যেন জ্বলন্ত কয়লার মতো আগুন জ্বলতেছে। ঠিক তখনই জিপের ইঞ্জিনের ভিতর থেকে একটা তীব্র ঘোড়ার চিচি ডাক শোনা গেল, যেন কোনো ঘোড়াকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। রিদওয়ান তখন বুঝতে পারলো এটি সেই অভিশপ্ত ডাক হর্স যেটা হিগিন্সের ঘোড়া ছিল। তো ভয়ে রিদওয়ান আর কোনো দিকে খেয়াল না করে জিপের গতি বাড়াতেই থাকলো। সে যখন চরের শেষ সীমানায় পৌঁছানোর কাছাকাছি পৌঁছালো তখন হঠাৎ দেখতে পেল তার সামনে রাস্তাটা আর নেই, সেটা সরাসরি তিস্তা নদীর পাড়ে গিয়ে শেষ হয়েছে। রিদওয়ান পাগলের মতো ব্রেক চাপলো, কিন্তু ব্রেক কোনো কাজ করলো না। জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি খাড়া পাড়ের দিকে ধাবিত হতে থাকলো। ঠিক সেই মুহূর্তে রিদওয়ান অনুভব করলো তার জিপের পিছনে কেউ একজন উঠে বসেছে। জিপের ছাদের উপর থেকে একটা বিকট হাসি ভেসে এলো, যা শুনে রিদওয়ানের মাথার চুল খাড়া হয়ে গেল। সেই হাসির সাথে সাথে একটা ভাঙা ভাঙা ইংরেজি শোনা গেল, ইউ থট ইউ কুড আউটরান মাই হর্স, ডিড নট ইউ বয়। এখানে তিনি বুঝাইছিলেন যে এই বাইরে বের হয়েছে কেন, তোমার বাইরে বের হওয়া উচিত হয়নি বালক, তোমাকে এখন এই নদীতে মরতে হবে। রিদওয়ান পুনরায় তার আয়নার দিকে তাকালো। তার জিপের পিছনে আসলে সেই কালো ঘোড়াটি দাঁড়িয়ে আছে, আর ঘোড়ার পিঠে বসে আছে একজন ছাই রাঙা মানুষ, যার পরনে ব্রিটিশ আমলের পোশাক। লোকটার লোকটার চোখের জায়গায় দুটো গর্ত, যেখান থেকে লাল আগুন বের হচ্ছে। সেই লোকটা মিস্টার হিগিন্স, তার হাত দিয়ে জিপের স্টিয়ারিং ধরেছিল। রিদওয়ান জ্ঞান হারানোর আগে শুনতে পেল জিপটি সশব্দে তিস্তার গভীর জলের দিকে ধাবিত হচ্ছে। পরের দিন সকালে স্থানীয় জেলেরা তিস্তা নদীর চরে রিদওয়ানের দুমড়ানো মুচড়ানো জিপটি খুঁজে পায়, কিন্তু রিদওয়ানের কোনো দেহাবশেষ সেখানে ছিল না। পরে অনেক খোঁজাখুঁজির পর সেই রিদওয়ানকে খুঁজে পায় একটা বালুময় জায়গায়। সে চিত হয়ে শুয়ে আছে অজ্ঞান হয়ে। পরবর্তীতে মানুষজন তাকে উদ্ধার করে এবং রংপুর হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়, এবং রংপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পর যখন সে সুস্থ হয় তখনই তার কাছ থেকে এই ঘটনাটা শোনা যায়। এটা ওই সময়ের 2021-এ যে ঘটনা ঘটেছিল, সেই সময়ে ওখানকার মানুষের ভূতের চরের এখনকার মানুষের কাছে এই ঘটনাটা মুখে মুখে প্রচলিত। ওখান থেকে অনুপ্রেরণিত হয়ে একজন শোনার পর আমাকে শেয়ার করেছেন। তো যেহেতু তার নাম আমাকে বলতে মানা করেছেন, যার কারণে আমি তার নাম বলতেছি না। তো এই ছিল ঘটনা। আমি জানি না ঘটনাটা কতটুকু ভয়ঙ্কর ছিল, তবে ঘটনাটা মোটামুটি ইন্টারেস্টিং ছিল আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, এই ছিল ঘটনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।
আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমার নাম শাকিল, আমার বাসা লক্ষ্মীপুর। তো আমার ঘটনাটা ঘটে আমাদের সাথে 2017-তে, 17 লাস্ট মাঝামাঝি বর্ষা ওইরকম একটা সময়। তো আমরা 2016-তে বাসা চেঞ্জ করি। আমরা যে বাসাটায় উঠি ওই বাসাটা পুরোপুরি নতুন করা, আমরাই প্রথম বাসাটায় উঠি। আমাদের বাসাটা ছিল 3 তলায়। তো এই ফ্লাইটে আমাদের আগে আর কেউ উঠে নাই। তো আমাদের বাসার বর্ণনাটা হচ্ছে, আমাদের বাসার হচ্ছে মোড়ে একটা 3 রাস্তার মোড়, ওই মোড়ের মধ্যেই আমাদের বাসাটা। তো বাসার আগে আছে একটা কবরস্থান, একবারে আমার রুমের সাথেই কবরস্থান। কবরস্থানের পরে হচ্ছে রোড, তার রোডের আগে কবরস্থান, তারপরে আমার বাসাটা। তো রোডের অপর পাশে আরেকটা অনেকগুলো বিল্ডিং হচ্ছে হাউজিং স্টাইলে, এখনো কমপ্লিট হয় নাই ওই রকম অবস্থা। তো ওই বাসায় উঠার প্রায় 1 বছর পরে আমার একটা ছোট বোন হয়। তো আমার বোনকে হসপিটাল থেকে বাসায় আনার প্রায় 1 মাস পরে আমার রুমে, যে কর্নারে বলছিলাম যে রুমে আমার রুমের সাথে কবরস্থান, ওই রুমে আমার আম্মু আমার বোনকে নিয়ে আমার রুমে ছিল। আমিও পাশে শুয়ে শুয়ে ফোন টিপতেছি। তখন সন্ধ্যা টাইম, মাগরিবের আজান হবে তার একটু আগে আমার আম্মু আমার রুমে আসে ছোট বোনকে নিয়ে। তো ওইখানে থাকে, আমি ফোন টিপতেছিলাম। নিচে রোডের মধ্যে বাচ্চারা খেলাধুলো করে। তখন ছিল বর্ষাকাল, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো সন্ধ্যার মাগরিবের আজান হওয়ার পরেই বাচ্চারা চলে গেছে, কিন্তু 3 তলার বাসা হওয়ার চারপাশে একটু খালি, যার কারণে একটু অন্ধকার হইতে একটু লেট হইতেছিল। তখন মানে মাগরিবের নামাজ প্রায় শেষ। তো ওই সময়টার মধ্যে হঠাৎ করে আমার আম্মু রুমে জানালা দিয়ে বাইরে তাকায় আছে। তো হঠাৎ করে আমাকে বলে, এই শাকিল দেখ, বিড়াল একটা কিভাবে তাকায় আছে। তো ওই বিড়ালটা ছিল রোডের অপর সাইডে একটা বাসা হচ্ছে জাস্ট ছাদ ডালাই পর্যন্ত দেওয়া, কিন্তু ওয়াল উঠানো হয়নি। তো আমাদের বাসার ঠিক বরাবর রাস্তার অপর সাইডে ওইখানের মধ্যে বিড়ালটা বসে আছে, কালো, অনেক বড়। তো আম্মু আমাকে দেখাইতেছিল, আমি উঠে দেখেছি বিড়ালটা অনেক ভয়ঙ্করভাবে আমাদের দিকে তাকায় আছে। আশেপাশে কেউ নাই। তো আম্মু মানে একটু ভয় পাইছে, আমি আর ওরকম ভয়টাই পাই নাই। তো আম্মু ছোট বোনকে নিয়ে ওনার রুমে চলে গেছে, আমার রুমে চলে গেছে। নিয়ে যাওয়ার ঠিক 2 মিনিটও হবে না, তার মধ্যে আমাকে ডাকতেছে। তো আমি ফোন টিপতেছি, তো আমি ওনার ডাকটা শুনতেছিলাম না ঠিক মতো। তখন আমাকে ফোনেই কল দেয়। তো আমি ফোন দেখে আমি উঠে গেছি। উঠে গিয়ে বলি, কি হয়েছে? বলি, দিকে আয়। তো আমি রুমে ঢুকবো, তো আমার রুমের সাথেই হচ্ছে বারান্দা দরজাটা খোলা। আমি আমার রুমে পা দিয়ে 2 কদম রুমে ঢোকার পরে আমার চোখ পড়ে বারান্দার দরজার দিকে। তো আমি দরজার মধ্যে দেখি ওই বিড়ালটা, সেই বড় কালো বিড়ালটা মানে তাকায় আছে, আমাদের দিকে তাকায় আছে এক দৃষ্টিতে বসে। বিড়ালটার সাইজ অনেক বড়, নর্মাল বিড়াল থেকে প্রায় দ্বিগুণ। তো আমি ভয়ে এক লাফে খাটে উঠে যাই, আমার পাশে বসে যাই। বলি, আমি ওই বিড়াল এখানে আসলে কীভাবে? তখন বলে, হ্যাঁ সেটাই তো, ও তো ছিল ওই বিড়ালটাই তো, ওই বিড়ালটা আমরা যে একটু আগে দেখলাম ওই সামনের বাসাটার ছাদে 3 তলায়। তো বলতেছি, হ্যাঁ, তো ওখানে আসলো কীভাবে? তো পরে আমরা ভয়ে সবাই খাটের মধ্যে বসেছি। পরে আম্মু বলে যে, আচ্ছা যা, বিড়ালটাকে আস্তে আস্তে তাড়াই দে, বাইরে কর। তো আমি তো ভয়ে নামতেছি না। তো পরে আম্মু ছোট বোনকে কোলে নিছে, কোলে নিয়ে আমরা 3 জন একসাথে গিয়ে মেন দরজাটা খুলে আবার রুমে আসি। ওই রুমে আসি, বিড়ালটা তখনও বসেছিল। তো আমি একটা ফুলের ঝাড়ু, যে ঘর ঝাড়ু দিয়েছে, একটা ঝাড়ু নিছি হাতে, ঝাড়ু নিয়ে আস্তে আস্তে বিড়ালটাকে হুস হুস করে বলে আস্তে আস্তে তাড়াইতেছিলাম। তো তাড়াইতে মানে বিড়ালটা হাঁটতেছে না। বিড়ালটাকে আস্তে আস্তে বাড়ি দিচ্ছি, বিড়ালটা একটু যায়, একটু 2-4 কদম যায়, আবার পিছনে তাকায় আমাদের দিকে। তো আস্তে আস্তে বিড়ালটা হেঁটে হেঁটে দরজা দিয়ে বের হয়েছে। বের হওয়ার পর আমরা দরজাটা লাগাই দিই, তো বিড়ালটা চলে যায়। ওই দিন মানে আমরা সবাই অনেক বেশি ভয় পেয়েছি। ওই দিন রাতে আর আমি একা শুই নাই, আমি আমার আম্মুর সাথে শুয়েছি। আর আমাদের বাসাটার মধ্যে আগে থেকেই একটু সমস্যা ছিল, যেহেতু আমার বাসার পাশে ছিল একটা কবরস্থান, আর ওইদিকে অত মানুষ টানুষ নাই। তো আমরা চিন্তায় পড়ে গেছিলাম যে এই বিড়ালটা 3 তলা, মাঝখানে কবরস্থান, তারপর হচ্ছে রাস্তার ওই পাশ থেকে এইখানে কেমন আসলো এই বিড়ালটা? তবে বিড়ালের যে সাইজ, এই বিড়াল কোনোভাবে গ্রিল দিয়ে ঢুকতে পারবে না।
তো এটা ভাবে আমরা ভয়ে মোটামুটি রাত্রে ওইখানে থাকি। এই একসাথে আমরা সবাই এক খাটে ঘুমাই, আর আলাদা আমি ঘুমাইতে পারি না ভয়ে। তো এইভাবে প্রায় ওই দিন যাওয়ার পরে পরের দিন আমি বাইর হই, ফ্রেন্ডদের সাথে আড্ডা টাড্ডা দিই। আমি আর ওইটা ভুলে যাই, ওইটার আমার মনে থাকে না। তো পরে 4-5 দিন পরে আমার ছোট বোনটা এর মধ্যে মানে অনেক কান্নাকাটি করতো, ওর কান্না কোনোভাবে থামানো যাইতো না। 4-5 দিন পরে ও মানে মোটামুটি চুপ হয়ে যায়, মানে ও শুধু তাকে থাকে, কোনো কথা বলে না। আর ও এত পরিমাণে সাদা হয়ে গেছিল, ও জন্মগতভাবে একটু সাদা ছিল, মানে আম্মুর মতো আমাদের মতোই সাদা ছিল। তো ও এত পরিমাণ সাদা হয়ে গেছে যে আম্মু ভয় পেয়ে গেছে। তো একটা রোগ হয় যে মানে শ্বেত বলে, আবার সাদা, আবার আম্মু সব ভাবছে যে আবার ওইরকম কিছু হয় নাই তো। তো আমরা একটা ডাক্তার দেখাই ওই পরের দিন। তো ডাক্তার দেখাই, ডাক্তার বলে যে কি সমস্যা বাচ্চা। পরে আমরা বলি যে ও এত সাদা কেন, মানে অনেক সাদা হয়ে গেছে ও এরকম। তো ডাক্তার দেখে হাসে, ডাক্তার বলে আসলে সাদা হওয়ার জন্য মানুষ তো কত কিনা ব্যবহার করে, ও আল্লাহকে দিছে, ওর জন্ম থেকেই তো সাদা, ও সাদা হয়েছে, আপনারা টেনশন করেন না, আর কোনো ওষুধ টষুধ কিছুই দেয় নাই। তো এইভাবে আরও 7-8 দিন চলে যায়। তো আমাদের বাসার একটু পরে আমার ফুফুদের বাসা। তো একদিন ফুফু আমাদের বাসায় আসার পরে ফুপুকে দেখি চমকে যায়, বলে ভাবি ও কিরকম লাগে কেন? তো আম্মু বলে কিরকম? বলে একটু কিরকম জানি লাগে, বাচ্চা তো এরকম হয় না, ও কিরকম ভাবে তাকায় আর ওর ফেসটা কিরকম জানে। তো তখন আম্মু বলে হ্যাঁ আসলে তো আমরা তো ডাক্তার দেখেছিলাম, ও ডাক্তার বলে যে ও জন্মগত এরকম সাদা। তো ফুফু বলে না এরকম তো সাদা হয় না, আপনারা কি ওকে রোদ দেন নাই? তো আম্মু বলে হ্যাঁ ওর তো শরীরে আমরা তেল দিই, রোদে টোদে তো সবসময় দিই, বাচ্চাদেরকে নাকি রোদে রাখতে হয়, তো এরকম সবই নর্মাল। কিন্তু মানে ফুফুর কথায় আম্মু অনেক ভয় পেয়ে গেছিল। তো আমাদের এখানে একটা ডাক্তার আসে ঢাকা থেকে, সপ্তাহে একদিন আসে। তো পরের দিনই ওই ডাক্তারটা আসবে, ওইরকম একটা ডেট। তো আমি তাড়াতাড়ি বাজারে গিয়ে ওইখানে একটা সিরিয়াল দিয়ে দিই ডাক্তারের। পরের দিন ডাক্তারের কাছে যাই আম্মু। তো ডাক্তার ওকে দেখিয়ে বলে যে আপনারা কি পাগল হয়ে গেছেন, ওকে আরো আগে ডাক্তার দেখানো দরকার ছিল, ও তো মানে নাকি রক্ত বলে, যাই হোক ওর নাকি শরীরে রক্ত অনেক কমে গেছে, আরো কি কি সমস্যা হয়ে গেছে, বলে যে ও তো এখন রিক্স অবস্থায় আছে। আমি আমার যথেষ্ট চেষ্টা করতেছি, ওকে ইমার্জেন্সি থেরাপি দিতে হবে। কি একটা থেরাপি আছে, আমি ভুলে গেছি থেরাপিটার নাম, একটা গ্লাসের মধ্যে একটা আলো থাকে নীল কালারের, ওইটার মধ্যে। তো ওকে 72 ঘন্টার ওই থেরাপিটা দেওয়া হলো আর কি হসপিটাল থেকে। তো ওই ডাক্তারটা হসপিটালের একটা ডাক্তারকে বুঝে দিয়ে যায়, উনি তো চলে গেছে আবার ঢাকায়। আর ফোনে কন্ট্যাক্ট হইতো ডাক্তারের সাথে, হসপিটালের সাথে, ও আমার ছোট বোনের খোঁজখবর নিত। তো ওকে প্রায় 72 ঘন্টা ওই থেরাপিটা দিতে হয়, শুধু ওর খাওয়ার সময় 10 মিনিটের জন্য বাইর করা হতো, আবার থেরাপির মধ্যে। এইভাবে প্রায় 3 দিন 72 ঘন্টা যাওয়ার পরে ও মোটামুটি আগের মতো সাদা নাই, মোটামুটি একটু ঠিক হয়। তো ওকে আমরা বাসায় আনার পরে আমার ফুফু আসি বলে যে ভাবি একটা হুজুরের কাছে যান, এইভাবে কিছু হবে না। তো এর মধ্যে আবার ডাক্তার বলছিল কি দেখেন ও যদি আবার এরকম সাদা হয়ে যায়, ওকে আবার থেরাপি দিতে হবে, তবে ওর জীবন একটু রিস্কে আছে, তো বাচ্চা মানুষ এরকম ওষুধ দেওয়া যাচ্ছে না, যদি এরপরে যদি একটু অন্যরকম হয় তাহলে আপনারা ঢাকায় কোনো ভালো ডাক্তার দেখেন, কোনো হসপিটালে নিয়েন, আমার পক্ষে আর কিছু করা মনে হয় সম্ভব না। তো আমরা পুরা মানে সবাই কান্নাকাটি, সবাই অনেক ভয় পেয়ে গেছিল। তো আমার ফুফু বলে যে একটা হুজুর দেখান ভালো। তো আমাদের এলাকায় একটা বাড়ি আছে যারা ফিরাউলিয়া, ওইরকম ওনাদের নাতিরা ছেলেরা এখনো অনেক ভালো হুজুর, অনেক পড়ালেন ওনারা। তো আমরা ওই বাড়িতে যাই ছোট বোনটাকে নিয়ে, যাওয়ার পরে হুজুরকে দেখে, হুজুরকে দেখিয়ে বলে ওর উপর তো খুব খারাপভাবে নজর আছে। তো কি হয়েছিল, কোনো মানে অস্বাভাবিক কিছু কি হয়েছিল বা এমন কিছু? তো আমাদের ওইরকম ওই বিড়ালটার কথা আমাদের একটুও মনে নেই। তো অনেকক্ষণ পরে আমরা বলি না এরকম কিছু হয় নাই। পরে হঠাৎ করে আমরা বলছি হ্যাঁ একদিন সন্ধ্যায় এরকম বিড়ালের ওই ঘটনাটা বলার পরে হুজুর বলল যে হ্যাঁ যাইভাবেই হোক, বিড়াল দিয়ে হোক আর যেমনি হোক, ওর উপর অনেক খারাপভাবে আসর আছে। তো হুজুর বলে যে আমি আপনাদের বাসায় যাইতে চাই। তো আম্মু বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এখনই আসেন। তো হুজুর বলে যে আমি কালকে যাই। তো আম্মু বলে যে না আসলে ও এক রাতে কি হয় আমরা তো জানি না, আপনি একটু আসেন, আমার মেয়েটার অবস্থা নাকি অতটা ভালো না। তো হুজুরকে আমাদের সাথে করে আমাদের বাসায় নিয়ে আসি। আসার পরে হুজুর 10-15 মিনিট বাসায় হাঁটাহাঁটি করলো। হাঁটাহাঁটি করে হুজুর বললো যে আমি কালকে আসতে হবে, আমি এখন এইভাবে দেখে কিছু বলতে পারবো না। তো এটা বলে হুজুর চলে গেছে। যাওয়ার পরে আবার কালকে আসার পরে হুজুর বাসায় ঢুকেই কোনো কথা টথা বলে নাই, বাসায় ঢুকেই অনেক পানি ছিটাচ্ছিল। তো হুজুর তাবিজ নিয়ে আসে আমাদের বাসায়, এই লাস্ট কর্নারে 2 পাশে 2টা তাবিজ লাগায়, আর আম্মুর রুমের 2 পাশে 2টা তাবিজ লাগায়। আমার রুম যে কবরস্থানের কোনাটা ওইখানে আর হুজুর তাবিজ লাগায় নাই। তো আম্মু জিজ্ঞেস করে ঘর বন্ধ করলে তো 4 কোনায় তাবিজ লাগাইতে হয়, আপনি ওই রুমটা বাদ দিয়ে দিলেন কেন? তো
হুজুর বলতেছে যে আসলে ওই রুমে তাবিজ লাগানোর মতো ক্ষমতা আমার নাই। আর আপনারা তো নতুন আসছেন বাসায়, বলতেছে আপনারা তো নতুন আসছেন এই বাসায়, আপনারা জানেন না আমরা ছোটবেলা থেকেই তো এই এলাকায় আসি, আমরা জানি আসলে এই বাড়িটা করার সময় ওনার সামনের বাড়ির মুখে জায়গা ছিল না, যার কারণে ওইখানে কবরস্থান ছিল। তো পুরাটাই ছিল লম্বা করে কবরস্থান। এই বাড়ির মালিক প্রভাব খাটাই এখানের মানে কবরস্থানের একটু জায়গা কিনে নেয়, প্রায় 12 ফিটের মতো জায়গা লম্বা। ওই 12 ফিট জায়গা কিনে ওই 12 ফিট সহ বাসা উঠায় আর কি, যার কারণে ওই জায়গাটা সম্পূর্ণ আমার রুমেই। তো বলে যে এইখানে তাবিজ লাগানোর কোনো দরকার নেই, এটা কবরস্থান, এইখানে খারাপ কিছু থাকবে না, এখানে কবরস্থান, এই জায়গাটা সেফ। তবে কবরস্থান যে ভালো তাই বলে যে আপনারা কবরস্থানের উপর বসবাস করবেন এইটা তো ঠিক না। এখানে আপনারা যেহেতু বাসা থাকেন সবসময় তো আর ফাঁক পবিত্রই থাকেন না, যার কারণে ছোটোখাটো একটু সমস্যা হইতে পারে, এটা কোনো সমস্যা না, অ্যাডজাস্ট করে নিলেই হলো। তবে আপনারা বাসাটা ছেড়ে দিলে ভালো হয়, কারণ কবরস্থান থেকে একটু দূরত্বে বসবাস করা ভালো, মানে বাসস্থান করা ভালো, কবরস্থান উপরে তো বাসস্থান করা ভালো না। তো আম্মু বুঝলো ব্যাপারটা, আর বলছে যে ওকে বাসা থেকে যাতে বাইরে না হয়, একটু টাইম লাগবে ঠিক হইতে। তারপরে প্রায় 2-3 মাসের বেশি আর আম্মুকে ওই রুম থেকে বাইর করে নাই। আমাদের রুমে আবার রোদ আসতো, এখানে ওকে রাখা হইতো, এইভাবেই ও মোটামুটি নর্মাল হয়। পরে আমাকে হুজুরে আরও অনেকদিন পরে আমার মানে রুমে হালকা পাতলা সমস্যা হইতো, তো ও যখন সুস্থ হয় 2-3 মাস পরে ও পুরো নর্মাল হয়ে যায় সেম আগের মতো। তখন আম্মু মানে হুজুরকে ধন্যবাদ দেওয়ার জন্য বা শুকরিয়া আদায় করার জন্য হুজুরদের এখানে ইতিমখানা আছে, হুজুরদের ওই ইতিমখানায় আমরা কিছু দান করি, খুশি হয়ে আমাদের উপকার হয়েছে জন্য। তো ওইখানে যাওয়ার পরে হুজুর আমাকে পার্সোনালি ডাকলো, মানে আলাদাভাবে ডেকে নিয়ে বলছে যে আসলে দেখো তোমরা তো ইয়াং জেনারেশন, কিভাবে থাকো কিভাবে শো ঘুমাও সেটা তো আমি জানি না, তবে অপবিত্র অবস্থায় তোমার রুমে এরকমভাবে শুইও না, থাকিও না, নিচে তো কবরস্থান, উপরে ইয়াং বয়সের হয়তো বা উল্টাপাল্টা যদি কিছু হয়, উল্টাপাল্টা কিছু করো তাহলে হয়তো বা তোমার সমস্যা হইলেও হইতে পারে, তবে তুমি একটু সেফ থাকিও। তারপরে আমরা মোটামুটি এই বাসাটা ছেড়েই দিই, ওইখানে আর থাকি না। এই হচ্ছে আমার ঘটনা। রাইট, আমাদের সঙ্গে আছেন আপনাদের প্রিয় আফনান ভাই, এবং আফনান ভাইয়ের ঘটনা শুনবো আমরা আজকে, এবং আশা করছি যে আফনান ভাইয়ের ঘটনা যেরকম আপনাদের পছন্দ সেরকম আজকেও অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। আজকে শুরু করব একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের পাঠানো ঘটনা দিয়ে, যার নাম ওয়াদুদ। উনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। ওনার বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের লালটিলা বাজারে। ঘটনাটি ঘটে 2011 সালের নভেম্বর মাসে। ঘটনাটার স্থান এই হবিগঞ্জের বাহুবলের পূর্ব দিকে অবস্থিত লালটিলা বাজার থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার পূর্ব দিকে একটি পাহাড়কে কেন্দ্র করে। ওখানে মূলত 2টি পাহাড় রয়েছে। 2টি পাহাড়কে ঘিরে অনেক ভয়ঙ্কর ঘটনা প্রচলিত রয়েছে। এর মধ্যে একটির নাম হচ্ছে কালীগজিয়া টিলা, অপরটির নাম হচ্ছে মহাদেব টিলা। এই 2 টিলার মধ্য দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি ছড়া বা নদী। তো আমরা প্রথম যে টিলাটির কথা শেয়ার করব ওইটা হচ্ছে মহাদেব টিলার ঘটনা, বা ওইখানে যে ঘটনাটি ঘটেছিল। মহাদেব টিলাটি অনেক উঁচু একটি টিলা, অনেক গাছপালা দিয়ে বেষ্টিত। টিলার ঢালুর মধ্য অংশে বিশাল বড় একটি বেলগাছ রয়েছে, যেটা লাল কাপড় দিয়ে মোড়ানো রয়েছে। ওই গাছে অনেকগুলো লাল লাল ফিতা ঝুলানো রয়েছে। বেলগাছের নিচে ছোট একটি মূর্তিও রয়েছে। ওই মূর্তির সামনে সবসময় বিভিন্ন ধরনের খাবার রাখা থাকে। জায়গাটি পাহাড়ে হওয়ার কারণে ওইখানে আসলে কে কখন আসে যায়, কে এটা করে রাখে, এটা ওইভাবে আসলে দেখা যায় না, খুব একটা নজরে পড়ে না, পড়লেও কেউ ওইভাবে আসলে খেয়ালও করে না। আশেপাশের অনেক গ্রামের মানুষই ওই পাহাড়ে গরু চড়াতে নিয়ে যায়। একদিন পাশের একটি গ্রামের একজন ব্যক্তি তার গরুকে ওখানে চড়াতে নিয়ে যায়। তার নাম ফারুক মিয়া। উনি অতি দরিদ্র পরিবারের একজন মানুষ। ওনার বয়স ওই সময় ছিল 45 বছর। ওনার 3 ছেলে 1 মেয়ে। ছেলেগুলি প্রায় বড় হয়ে যাওয়ার কারণে ছেলেরা অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাস করতো আর কি। উনি 6 থেকে 7টা গরু লালন পালন করতেন, ষাঁড় গরু। ওইগুলো কুরবানি ঈদের আগে বিক্রি করে বেশ ভালো অঙ্কের টাকা পেতেন।
সেই টাকা দিয়ে আরো কিছু গরু কিনতেন এবং বাকি টাকা উনি ওনার সংসারে ব্যয় করতেন। মোটামুটি চলছিল ভালোই আর কি। উনি প্রতিদিন সকাল 8টার দিকে ভাত খেয়ে রওনা হতেন, পাহাড়ে গিয়ে গরুগুলো ছেড়ে দিয়ে উনি বাড়ির রান্নার জন্য লাকড়ি বা খড়ি সংগ্রহ করতেন। এরপর জমিতে, ওনার যে জমি ছিল বাড়ির পাশে আর কি, ওখানে বেড়া দেওয়ার জন্য বাঁশ বা গরুকে রাত্রে খাওয়ানোর জন্য কিছুটা ঘাস, এইগুলো জোগাড় করার চেষ্টা করতেন আর কি। আসরের টাইমে উনি গরুগুলোকে একত্র করে বাড়ির উদ্দেশ্যে রওনা হতেন। সন্ধ্যার আগেই উনি বাড়িতে এসে গরুগুলোকে বেঁধে নিজে গোসল করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিতেন। সন্ধ্যার দিকে খেতেন দুপুরের খাবার, যার কারণে ওনার কিন্তু এই গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে গিয়েছিল, মাঝে মাঝে বুকে পেটে ব্যথা হতো আর কি। তো প্রতিদিনের মতো একদিন উনি গরু নিয়ে পাহাড়ে গিয়েছেন। গরুগুলো ছেড়ে দিয়ে উনি কিছু লাকড়ি জোগাড় করেন, বেড়া দিতে হবে, আবার রান্নার জন্য লাকড়ি সংগ্রহ করতে হবে। সূর্য দেখে বুঝতে পারলেন দুপুর 12টার মতো হয়ে গেছে হয়তো। শরীর খুব ক্লান্ত লাগছিল ওনার, তাই ভাবলেন যে গরুগুলো তো ঘাস খাচ্ছেই, আমি একটু বিশ্রাম করি। উনি একটি গাছের নিচে বসে পড়েন, ঘুমিয়েও পড়েন। হঠাৎ ওনার ঘুম ভাঙে বড় কোনো কিছুর একটার শ্বাস প্রশ্বাসের শব্দে। উনি মনে করেছেন ওনার আশেপাশে জঙ্গলে হয়তো কোনো ষাঁড় গরু আছে, ওইটাই ওরকম করছে। এটা মনে করার কারণও রয়েছে, কারণ হচ্ছে ওই পাহাড়ে আশেপাশে আরো বেশ কয়েকটি যে গ্রাম রয়েছে, সেই গ্রামের মানুষগুলো কিন্তু তারা তাদের গরু ছাগল এগুলো চড়ানোর জন্য নিয়ে আসতো। উনি ভেবেছিলেন হয়তোবা বড় কোনো ষাঁড় গরু এরকম করছে, যেটা অন্য কারো গরু। তো উনি যখন শোয়া অবস্থা থেকে উঠলেন দেখার জন্য যে আসলে এই শব্দটা কোথা থেকে আসছে, কারণ এমন জোরে শব্দটা আসছিল মনে হচ্ছে একদম ওনার কানের কাছে এসে কোনো ষাঁড় গরু এরকম শব্দ করছে। কিন্তু ওনার আশেপাশে তো ওরকম কোনো গরু ছিল না। উনি দূর থেকে একটা জিনিস দেখতে পান যে একটি বেল গাছ, ওই বেল গাছের নিচে বিশাল বড় কি যেন একটা প্রাণী দেখা যাচ্ছে। প্রাণীটি কালো রঙের, সে উল্টো দিকে ঘুরে খুব মজা করে কিছু একটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর ওইটার শ্বাস প্রশ্বাসের শব্দই ওইরকম জোরে জোরে শোনা যাচ্ছে। প্রথমে উনি ভেবেছেন কোনো হাতি নাকি, যেহেতু বিশাল বড়। উনি জানতেন যে ওই বেলগাছটিতে অনেক ভয়ের ঘটনা ঘটার রেকর্ড রয়েছে। ওই বেলগাছটি থেকে উনি প্রায় 150 থেকে 200 মিটার দূরত্ব অবস্থান করছিলেন আর কি। ওনার বিশ্বাস ছিল যে কোনো ভয়ের ঘটনা ঘটলে ওই ঘটনাটি ভালো করে যাচাই বাছাই করতে হয়, তা না হলে হয়তোবা মনের মধ্যে যে ভয়টা থেকে যায়, এই ভয়ের কারণেই মানুষ মারা যেতে পারে। তো উনি চিন্তা করলেন যে এটি আসলে কি, দেখে তো দূর থেকে ভয়ই লাগলো প্রথমে, এখানে তো হাতি আসার কথাও না। উনি কি করেছেন, একটু একটু করে সামনে এগিয়ে গিয়ে গাছের পাতার ফাঁক ফোকর দিয়ে উনি দেখার চেষ্টা করছিলেন জিনিসটা কি, সে কি করছে। আসলে উনি যেটাকে হাতি মনে করেছিলেন এটা কোনো হাতি ছিল না। ওইটার লেজটা বিশাল বড় ছিল, অনেক লোমশ একটা প্রাণী, মুখটা অনেকটা শেয়ালের মতো, কিন্তু একদম শেয়ালও না। আমার মনে হলো যে শেয়ালই, কিন্তু বড় একটি হাতির সমান। এত বড় শেয়ালকে হয় নাকি? ওইটা কোনো একটা জিনিস খাচ্ছে, কি যে খাচ্ছে এইটা উনি বুঝতে পারেন নাই। উনি ওই প্রাণীটিকে দেখার পরে বুঝতে পারলেন যে ওই প্রাণীটিও মনে হলো বুঝতে পেরেছে আড়াল থেকে কেউ তাকে দেখছে। হঠাৎ করেই ওই প্রাণীটির শ্বাস প্রশ্বাসের শব্দও থেমে যায় আর খাওয়াও থেমে যায়। প্রাণীটা ঘাড় ঘুরিয়ে একটু পাশে তাকায়, ঠিক যেই পাশে এই ফারুক মিয়া পাতার আড়াল থেকে ওই প্রাণীটিকে দেখছিলেন। প্রাণীটা যখন মাথা ঘুরিয়ে ফারুক মিয়ার দিকে তাকায়, তখন ফারুক মিয়ার সাথে 10 থেকে 12 সেকেন্ড ওই প্রাণীটার চোখাচোখি হয়। ফারুক মিয়া দেখলেন ওই প্রাণীটার চোখ দুটো ভয়ঙ্কর রকমের লাল, মনে হচ্ছে ওই চোখের কোনো মনি নাই, পুরোটাই লাল, দিনের বেলাতেও জল জল করছে। 10 থেকে 15 সেকেন্ডও না, হয়তো 10 থেকে 12 সেকেন্ড এরকম আর কি চোখাচোখি যখন হলো, ফারুক মিয়াও বুঝতে পারলেন যে এই প্রাণীটাকে যে কেউ দেখছে এটাও ওই প্রাণীটা আশা করে নাই। প্রাণীটাও বেশ হতভম্ব হয়ে গিয়েছে। এরপর যেটা ঘটে
সেটা হলো ওই প্রাণীটা এক লাফে ওই বেল গাছে উপরে উঠে গেল। এত বড় একটা প্রাণী এক লাফে উপরে উঠে গেল এবং মুহূর্তের মধ্যে সেটা বাতাসে মিলিয়ে গেল। উনি এই দৃশ্য দেখে সত্যি অনেক ভয় পান। ওনার শরীর নাড়াতে পারছিলেন না। উনি বুঝতে পারলেন ওনার পুরো শরীর ঝিনঝিন করছে। আমাদের শরীরের ভিতর দিয়ে যদি কোনো মৃদু ইলেকট্রিসিটি চলে যায় কেমন ঝিনঝিন করে হালকা, ওই রকম। এবং ওনার শরীরটা প্যারালাইজড হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। উনি ওখানেই বসে রয়েছেন, নড়াচড়া করতে পারছেন না। প্রায় 10 থেকে 15 মিনিট পর ওনার পাশের গ্রামের একজন লোক গরু খোঁজার জন্য এদিকে আসছিল। তো ওনাকে ওই অবস্থাতে বসে থাকা দেখে ওই লোকটি দূর থেকে ডাকছে, ও ফারুক ভাই, ও ফারুক ভাই, কি হলো, ওখানে বসে আছো কেন? কিন্তু কোনো সারা শব্দ ওই লোকটা পাচ্ছিলেন না। তখন ওনার একটু সন্দেহ হয়, কি ব্যাপার, ফারুক ভাই তো এরকম না, ডাকলে উত্তর দেবেন, এটা কেমন কথা? আমাকে তো উনি চিনছেন, চোখ খুলে বসে আছেন। ওনার একটু সন্দেহ লাগে। চিন্তা করলেন যে ফারুক ভাইকে অসুস্থ হয়ে গেছেন নাকি, শরীর খারাপ লাগতেছে নাকি। তো উনি এগিয়ে যান এই ফারুক মিয়ার কাছে। কাছে গিয়ে ওনাকে ডাকাডাকি করছেন। দেখা গেল যে এই ফারুক মিয়া চোখের পাতা ফেলছেন, তাকিয়ে আছেন, কিন্তু উনি কথা বলতে পারছেন না, তবে শরীরটা নাড়ানোর চেষ্টা করছেন। এমত অবস্থায় ওই লোকটি এই ফারুক মিয়ার কাঁধে হাত দিয়ে একটু ঝাঁকুনি দেয়, দিয়ে বলে, যাও ফারুক ভাই, কি হয়েছে তোমার? এরপর এই যে ফারুক মিয়ার সেন্স ফেরত আসে, তখন উনি ওনার শরীরটাকে নাড়াতে পারেন। উনি বারবার বেলগাছটির দিকে তাকান এবং হাত দিয়ে বলেন, ইশারা করে বলেন যে, হায় আল্লাহ, এটা কি দেখলাম আমি, এটা কি দেখলাম, আমি মনে হয় বাঁচবো না রে, এ কি দেখলাম আমি। তখন ওই পাশের লোকটি বুঝতে পেরেছিলেন যে এই ফারুক মিয়ার সাথে প্যারানরমাল কোনো ঘটনা ঘটেছে। কারণ এখানে অনেকেই আসলে এই প্যারানরমাল ঘটনা দেখে ভয় পেয়েছেন, এমন নজির তো বহুত আছে। ওই লোকটি কি করেছেন, দ্রুত ওই পাশের ছড়া বা নদী থেকে একটা বোতলে পানি এনেছেন। ওখানে কিন্তু ওই ছোটখাটো ওই যে পানির বোতল, যেই ওয়ান টাইম বোতলগুলো থাকে না, আমরা যে পানিগুলো খাই, তো ওরকম পানির বোতল কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে, অনেকে আসেন আর কি ওখানে। তো ওরকম একটা পরিষ্কার বোতলে ওই ছড়া থেকে একটু পানি ভরে নিয়ে আসছেন, নিয়ে এসে কিছু সূরা পরে এই ফারুক মিয়ার মাথায় দিয়েছেন এবং কিছুটা পানি ওনাকে খাইয়ে দিয়েছেন। এরপর মোটামুটি আধা ঘন্টা পর ফারুক ভাই উনি চলাফেরা করতে সক্ষম হন। আর ওই লোকটি বলেন যে, ফারুক ভাই চলো, তোমাকে বাড়িতে দিয়ে আসি, তোমার শরীরটা ভালো না। তখন এই ফারুক মিয়া বলেন যে, না, আমার গরুগুলোর তো এখনো খাওয়া শেষ হয় নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাব, আসলে ভয় পাইছি তো। আর কি দেখে ভয় পেয়েছেন, কি হয়েছে, সবকিছু কিন্তু ওই লোকটাকে বলেন। এবং ওই লোকটাকে বলেন যে, তুমি চলে যাও, তুমি তোমার গরু খোঁজো, আমি আমার সময় মতো আমার গরুগুলোকে নিয়ে বাসায় চলে যাব। এরই মধ্যে বিকাল হয়ে যায়। এই সময়ের মধ্যে কিন্তু এই যে ফারুক মিয়া, উনি অন্য কোনো ভয়ঙ্কর ঘটনা কিন্তু দেখেন নাই, বা তার সাথে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে নাই, কোনো প্যারানরমাল কিছু ওনার চোখে পড়ে নাই। তো ফারুক মিয়া ওনার গরুগুলোকে একত্র করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো উনি যখন বাড়ির কাছাকাছি আসেন, তখন কিন্তু এই যে আমাদের ওয়াদুদ ভাই যিনি ঘটনা পাঠিয়েছেন আর কি, ওনারা কিন্তু মাঠে ফুটবল খেলছেন। ওনারা দেখছিলেন যে এই যে যিনি ফারুক ভাই, উনি গরু নিয়ে বাড়িতে যাচ্ছেন। মূলত মাঠের পাশ দিয়েই ওনার বাড়িতে যাওয়ার রাস্তা ছিল, আর ওই মাঠের পাশ দিয়ে ওই পাহাড়েও যাওয়ার রাস্তা। তো ওই পাহাড় থেকে কেউ আসলে মাঠের সবারই নজর পড়তো যে কে আসছে, কে যাচ্ছে। আর তাছাড়া ওই বিকাল সময় রাস্তার পাশে বসে অনেকেই ফুটবল খেলা দেখতো, তাই পাহাড় থেকে কেউ বাড়িতে ফিরলে খুব সহজেই সবার চোখে পড়তো। উনি মাগরিবের 10 থেকে 15 মিনিট পূর্বে বাড়িতে গিয়ে উঠেছিলেন। মূলত মাঠ থেকে 3-4 মিনিট এগুলোই ওনার বাড়ি। উনি চলে যাওয়ার কিছুটা সময় পরেই মসজিদের মাইকে ফু দেওয়ার একটা শব্দ হয়। অনেক সময় আজানের আগে টং টং শব্দ করে, ফু দেয়, যে মাইক্রোফোনটা ঠিক আছে কিনা। তো সবাই ভেবেছেন এখন মাগরিবের আজান দেবে, কারণ সময়ও হয়ে গিয়েছিল, কিন্তু না। সবাইকে অবাক করে দিয়ে মাগরিবের আজানের পরিবর্তে একটি মৃত্যুর সংবাদ অ্যানাউন্সমেন্ট করা হয়। আর কার মৃত্যুর সংবাদ? এই যে ফারুক ভাইয়ের মৃত্যুর সংবাদ। মাঠে যারা ছিলেন তারা বলেন, আরে মাত্রই না ফারুক ভাই দিব্যি হেঁটে গরু নিয়ে বাড়িতে গেলেন, কি হলো এত তাড়াতাড়ি? সবাই মিলে দৌড়ে এই ফারুক ভাইয়ের বাড়ির দিকে যাওয়া শুরু করলেন। এবং তখন আমাদের এই ওয়াদুদ ভাই, উনিও কিন্তু যাচ্ছিলেন যে ফারুক ভাই কি হলো, সুস্থ মানুষ আমাদের সামনে দিয়ে হেঁটে গেল। বাড়িতে যাওয়ার পর সকলেই দেখলেন যে ফারুক ভাই একটি বিছানায় শুয়ে আছেন। স্থানীয় একজন পল্লী চিকিৎসক
বারবার তাকে চেক করে দেখছেন যে উনি মারা গিয়েছেন কিনা। কারো আসলে বিশ্বাসই হচ্ছিল না, মাত্র হেঁটে চলে গেল একটা মানুষ, কয়েক মিনিটের ব্যবধানে মারা গেল। ওনার স্ত্রী সবাইকে বলছিলেন যে অন্যদিন বাড়িতে এসে উনি গরুগুলোকে গোয়াল ঘরে বেঁধে রেখে পুকুরে গোসল করে দুপুরের খাবার খায় সন্ধ্যার দিকে, এরপর উনি বিছানায় বিশ্রাম নিতেন। আর এই দেরিতে খাবার খাওয়ার কারণে ওনার কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে গিয়েছিল। উনি আজকে গরুগুলোকে গোয়াল ঘরে বাঁধেন নাই, গোসলও করেন নাই, ঘরে এসেই বিছানায় শুয়ে পড়েছেন। ওর স্ত্রীকে বলেন বুকে খুব ব্যথা করছে। যেহেতু অবেলায় খাবার খাওয়ার কারণে ওনার আগে থেকে গ্যাস্ট্রিকের একটা সমস্যা ছিল, ওনার স্ত্রী ভাবলেন যে সারাদিন না খেয়ে থাকার কারণে হয়তোবা এই গ্যাস্ট্রিকের ব্যথাটা বেড়ে গেছে। উনি তাড়াতাড়ি তরকারি গরম করা শুরু করেন ভাত দেওয়ার জন্য। ওনার স্ত্রী চুলায় তরকারি গরম বসিয়ে এসে দেখেন যে এই 2-3 মিনিটের মধ্যে ওনার স্বামী অনেকটা নরম হয়ে গিয়েছে, মানে শরীরটা নরম হয়ে গিয়েছেন, কোনো কথা বলছেন না, আবার ঘুমিয়ে আছেন। কিন্তু ঘুমিয়ে গেলে যে মানুষের একটা শ্বাস প্রশ্বাসের শব্দ হয় এরকমটাও হচ্ছে না। তো ওনার স্ত্রী নাকের কাছে হাত দিয়ে দেখেন যে ওনার স্বামীর কোনো শ্বাস প্রশ্বাস চলছে না। তারপর সবাইকে ডেকে নিয়ে আসেন। এরই মধ্যে পাশের বাড়ির একজন পল্লী চিকিৎসক, ওনাকেও ডেকে নিয়ে আসা হয়। কিন্তু উনি এসে দেখলেন যে উনি মারা গেছেন। আর তখনই মূলত এই মসজিদে অ্যানাউন্সমেন্টটা হয়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই এই ঘটনাটা ঘটে যায়। আর অ্যানাউন্সমেন্ট হওয়ার পর তো লোকজন সবাই চলে আসে। এই লোকজন আসার পর এই উপস্থিত লোকগুলোর মধ্যে ওই ব্যক্তিটাও ছিল যিনি এই ফারুক ভাইকে ওই যে বেলগাছের নিচে অবশ অবস্থায় পড়ে থাকতে দেখেছিলেন, উনিও ছিলেন। তো উনি তখন সকলকে বলেন এই ঘটনা ঘটছে আজকে দুপুরবেলা। উনি তো খুব ভয় পাইছিলেন। তখন সবাই বলেন যে আসলে উনি ভয় পেয়েই মারা গেছেন। উনি মারা যাওয়ার প্রায় 2 থেকে 3 মাস পর ওনার স্ত্রী একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে উনি দেখেন ধোঁয়া উঠছে, সাদা ধোঁয়া। এই ধোঁয়ার মধ্যে 2টি চোখ দেখা যাচ্ছে, লাল টকটকে চোখ। আর ওইখান থেকে ভয়ঙ্কর শব্দে তাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে। এমন ভাবে বলা হচ্ছিল যে তোরা যদি বাঁচতে চাস তাহলে 7টি গরু জবাই করে এতিম মিসকিনদের মধ্যে খাইয়ে দিস, তা না হলে তোদের সামনে খুবই বিপদ। এই স্বপ্ন দেখার পর উনি ওনার ছেলেদের সাথে বিষয়টি শেয়ার করলে কেউ পাত্তাই দেয়নি। সবাই বলে স্বপ্ন তো স্বপ্নই, আর স্বপ্ন সত্যি হলো আমরা এত টাকা পয়সা পাবো কই যে 7টা গরু দিয়ে আমরা সিন্নি করে খাওয়াবো। এই স্বপ্ন দেখার 15 থেকে 20 দিন পরে ওনার স্ত্রী এই সিলেট হাইওয়ে যে রোডটা রয়েছে এইটা পার হতে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যান। এরপর ফারুক মিয়ার এক ছোট ভাই ছিল। এই ছোট ভাইয়ের ওয়াইফও উনি একই স্বপ্ন দেখেন যে ধোঁয়ার মধ্যে থেকে কেউ একজন বলছে যে ওকে তো আমি বুকের উপর পা দিয়েই মেরে ফেলেছি, আর ওর বউকেও ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলে দিয়েছি, এবার তোকে পানিতে চুবিয়ে মারবো, এবার তোর পালা। এই স্বপ্ন দেখার পর ওনারা কিন্তু নড়েচড়ে বসেন যে এটা তো আর দেরি করা যাবে না। যেই ভুলটা ফারুক মিয়ার ছেলেরা করেছিল, এখন ফারুক মিয়ার ভাইয়ের বউ এই স্বপ্ন দেখেছেন, বিষয়টা তো স্বাভাবিক না। তখন ওনারা পরের দিনই একজন নাম করা পীর সাহেবের কাছে যান। ওই পীর সাহেবের বাড়ি ছিল কুমিল্লার কোন একটা জায়গায়। তো ওই পীর সাহেব সব ঘটনা শুনে বলেন, আচ্ছা দেখি, আমাকে কয়েকটা ঘন্টা সময় দেন, আমি একটু খোঁজ খবর নেই। আর আপনারা যেহেতু আমার বাড়িতে আসছেন, রেস্ট করেন, 4-5 ঘন্টা পর আমি আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। 4-5 ঘন্টা পর ওই পীর সাহেব ওনাদেরকে ডাকেন এবং বলেন যে সর্বনাশ হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করা যাবে না। আমি যদিও বা কারো বাসায় ওইভাবে যাওয়ার সুযোগ পাই না, কিন্তু আপনাদের বাড়িতে যেতেই হবে, তা না হলে আপনাদের সকলের মৃত্যু অনিবার্য। পীর সাহেবের মুখে ভয়ঙ্কর এক ভয়ের ছাপ দেখা যায়। উনি বলে যে দ্রুত চলেন, আর 1 মুহূর্ত দেরি করা যাবে না, আজকে রাত্রেই কোন একটা ঘটনা ঘটে যেতে পারে অন্য কারোর সাথে, আপনাদের পরিবারে। ওনারা তো দ্রুত রওনা দিয়েছেন। রওনা দেওয়ার সময় ওই পীর সাহেব বলেছিলেন যে ওই বাড়িতে, মানে এই ফারুক মিয়ার যে বাড়ি, তার পাশেই তো ওনার ভাইও থাকতেন আর কি, মানে সবাই মিলেমিশে একসাথে থাকতেন। মানে পীর সাহেব বলেন যে ওই বাড়িতে একটি বড়ই গাছ রয়েছে, ওই বড়ই গাছটা কাটতে হবে। তখন ওই ফারুক মিয়ার ভাই বললেন যে তাহলে ফোন করে বলে দেই, ওরা কাটতে থাকুক, আমরা যেতে যেতেই তো ওটা কাটা হয়ে যাবে। তখন পীর সাহেব বলেন না, এই কাজ করলে সমাধান অনেক জটিল হয়ে যাবে, একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এই গাছটা কাটতে হবে।
যদি এই প্রক্রিয়াটা ফলো না করা হয় তাহলে আরো ভয়ঙ্কর বিপদ হবে এবং আমাকে উপস্থিত থেকে এই গাছটা কাটাতে হবে। এটা পীর সাহেব বলেন। তো কুমিল্লা থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়, হুজুরকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। হুজুর সবাইকে সতর্ক করে বলেন যে আজকে রাতে যদি কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে তাহলে কেউ যেন দরজা খুলে বাইরে বের না হয়, কি ঘটছে বা কি ঘটবে, ঘটতে পারে কিনা, এই সমস্ত চিন্তা থেকেও কেউ যেন বাইরে বের না হয়। আবার বাইরে যদি কোনো শব্দও পায় কেউ যেন বেড়ার ফাঁকা দিয়ে বা টিনের ছিদ্র দিয়ে দেখার চেষ্টা না করে যে বাইরে কি হচ্ছে। তারপর হুজুর বললেন কাল সকাল ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো গাছটা কাটা হবে এবং এরপরে সমস্যাটাও ইনশাল্লাহ থাকবে না। তো রাত 10টা-11টার মধ্যে বাড়ির সব বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, বড়দের মধ্যে অনেকেই তখন সজাগ ছিল। হঠাৎ করে তারা শুনতে পায় কে যেন খরম পায়ে হাঁটছে। খরম হলো এক ধরনের বিশেষ স্যান্ডেল জাতীয়, এটা হলো কাঠের তৈরি, অনেক শক্ত। আগেকার দিনে মানুষগুলো এই খরম পরত। এই খরম পায়ে দিয়ে হাঁটার কারণে বাড়ির উঠোনে ঠক 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 শব্দ হচ্ছে। মনে হচ্ছে যে কেউ যেন উঠোনের এক পাশে আসে আর এক পাশে চলে যায়, মানে পাইচারি করছে আর কি। হুজুরের নিষেধ থাকায় কিন্তু কেউ দেখার চেষ্টা করেনি যে কে হাঁটছে, কি হচ্ছে। পরের দিন সকালবেলা হুজুরকে বিষয়টি অবগত করলে হুজুর বলেন ওইটা আসলে আমার সাথে থাকা একটি বৃদ্ধ পরহেজগার জিন। এই বৃদ্ধ জিনটি অনেক শক্তিশালী। মূলত আমি তাকে অনুরোধ করেছিলাম রাতের বেলা উনি নিজে থেকে যেন এই বাড়িটা পাহারা দেয়, ওনার অনুগত অন্য কোনো জিনদেরকেও যেন না পাঠায়, উনি নিজে যেন থাকে। কারণ উনি অনেক জাননেওয়ালা একজন জিন, অনেক দোয়া কালাম উনি জানেন, অনেক বড় মাপের একজন রাকি। যদি ওই পিশাচটা এখানে চলে আসে তাহলে উনি খুব সহজেই ওই পিশাচটাকে মোকাবেলা করতে পারবেন, যেটা অন্য যুবক শক্তিশালী জিনও ওনার মতো পারবে না। মূলত উনি এই বাড়িতে পাহারা দিচ্ছিলেন যাতে করে এই বাড়ি বা আশেপাশের কোনো বাড়িতেও কোনো দুর্ঘটনা না ঘটে। এরপর মূলত হুজুর শুরু করলেন তার প্রক্রিয়া। হুজুর একটি মাটির পাতিল ঢাকনা সহ নিয়ে আসার জন্য বলেন, সেটা নিয়ে আসা হয়। পাতিল নিয়ে আসলে উনি ওই পাতিলে এবং ঢাকনার ভেতরের দিকে কিছু একটা লেখেন আর কি। তারপর ঢাকনাটা লাগিয়ে বাড়ির উঠোনে গভীর গর্ত করে পুঁতে দিলেন এবং একজনকে অনুমতি দিলেন এইবার গাছটি কাটা শুরু করো। গাছটি কাটার কারণ ওনার কাছে জানতে চাইলে উনি বলেন ওই পাহাড়ে যে জিনটা ছিল এইটা যে খুব খারাপ ছিল এটাও বলা যাবে না, তবে ওই জিনটা নিজেও ভাবে নাই দিনের বেলা তাকে কেউ দেখে ফেলবে। মূলত সে চিন্তা করছে সে অদৃশ্য অবস্থাতেই রয়েছে, সে ভর দুপুরবেলা সে তার কাজ করছিল। যখন সে বুঝতে পারে এই ফারুক মিয়া তাকে দেখে ফেলেছে তখন এই জিনের খুব রাগ হয়। আর জিনদেরকে এই ধরনের সময়ে এইভাবে দেখে ফেললে জিনেদেরও ক্ষতি হতে পারে। যেহেতু তাকে দেখে ফেলেছে এই জন্য তাকে মেরে ফেলাটা ওই জিনের জন্য জরুরি ছিল। এই জন্যই মূলত ওই দিন সন্ধ্যায় ফারুক মিয়ার বুকের উপর চাপ দিয়ে ফারুক মিয়াকে মেরে ফেলেছে। এরপর সে বলে দিয়েছিল যে এই সমস্যা থেকে উত্তরণের জন্য কি করতে হবে, কারণ যেহেতু তাকে দেখে ফেলেছে এই বিষয়টা তার পরিবারের উপরও গড়াতে পারত। যেহেতু তার পরিবার এটা শোনেনি তাদের আর্থিক অবস্থার কারণে, আর ওই জিনটা হলো ছন্ন ছাড়া প্রকৃতির জিন, তার গোত্রের কোনো গোত্র প্রধানের কাছে নালিশ করেও বিষয়টা আসলে লাভ হতো না। এই কারণে সে একের পর এক হত্যাযজ্ঞ চালাচ্ছিল। ফারুক মিয়ার পর তার স্ত্রীকে মেরে ফেলেছে, এরপর সে ফারুক মিয়ার ভাইয়ের বউকে স্বপ্ন দেখিয়েছে। এখন যেটা ব্যাপার সেটা হলো যে ফারুক মিয়া যখন আসে ফারুক মিয়ার সাথে সাথে ওই জিনটা চলে আসে এবং এই বড়ই গাছে আস্তানাগারে। সে কিন্তু এখন এখানেই রয়েছে, সে এখন আর পাহাড়ে থাকে না, ওই বেলগাছ ছেড়ে সে এখন এখানে এসেছে। মূলত এই বেলগাছটি কাটার পর তার আস্তানা নষ্ট হয়ে যাবে। আর জিনেরা যদি কোথাও একবার আস্তানাগারে সেখান থেকে সরে যেতে চায় না, সেখানকার মায়া ত্যাগ করতে পারে না। যদি কখনো সেখান থেকে চলেও যায় ওই মায়ার কারণে আবার তারা ফিরে ফিরে আসে। যদি এই জিনিসটাকে আমি স্থায়ীভাবে এখান থেকে বিতাড়িত না করি তাহলে এই বড়ই গাছে সে আবারও ফেরত আসতে পারে যদি এই বড়ই গাছটা না কাটি। তাই একটা বিশেষ প্রক্রিয়ায় বড়ই গাছটি কাটতে হবে। এই জন্যই বড়ই গাছটি কাটা হলো। ইনশাল্লাহ ওই জিনটা আর এখানে আসবে না, আমি যেই প্রক্রিয়া করে দিয়েছি ওই জিনটা আর এখানে আসতে পারবে না এবং এই পরিবারের আর কোনো সমস্যা হবে না। আর আমার তরফ থেকে যেটা করার দরকার আমি সেটা পরবর্তীতে করব।
সত্যি এরপরে ওই পরিবারের আর কোনো সমস্যা আল্লাহর রহমতে হয়নি। হুজুর পরবর্তীতে কোন প্রক্রিয়ায় ওই জিনটাকে প্রতিহত করেছিলেন, জিনটা যেন ওই পরিবার আর কোনো সদস্যকে আঘাত না করে, এটা অবশ্য জানা যায় নাই। তো এটি ছিল ঘটনা। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।